দেখতে ভালো লাগছে এই পয়েন্ট, আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবো। এ থেকে বিতে যাবো, বি থেকে সিতে যাবো, সি থেকে ডিতে যাবো, ডি থেকে বাড়িতে ফিরে আসবো। ঠিক আছে, তাহলে আমি যাত্রা শুরু করছি এখন। ঠিক আছে, এ থেকে যাত্রা শুরু করলাম। ঠিক আছে, কত কারেন্ট নিয়ে যাত্রা শুরু করেছি? মনে করো আই পরিমাণ কারেন্ট নিয়ে যাত্রা শুরু করেছি। এ থেকে বিতে যাওয়ার জন্য কত বিভব পার্থক্য হবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। একটা কথা মাথায় রেখে চলো, আমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একই দিকে হলে, আমার যাত্রার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একই দিকে হলে তুমি প্লাস সাইনও ইউজ করতে পারো। মাই বান্ধবী, সেই বান্ধবী আমাকে বলে ওয়াশিংটন ব্রিজ। আমি বললাম কেন ওয়াশিংটন ব্রিজ কেন? এবার সে পরবর্তীকালে আমি তাকে বললাম যে হুট করে ওয়াশিংটন ব্রিজ বলার মানে, পরে জানতে পারলাম সে আর্টস স্টুডেন্ট ছিল। খণ্ড থাকে, মানে এখানে একটা প্লেট মতো থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, তিনটে। তো এখান থেকে একটা রেজিস্ট্যান্স এসে এই প্লেটের সাথে কানেক্টেড থাকে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স বক্স যেটার মান আমি জানি না। ঠিক আছে, এখানে এইটাকে আমরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আমরা চালাচ্ছি তোমাদের জন্য মাইন্ড গেম সিরিজ। এই মাইন্ড গেম সিরিজে আমরা ক্লাস 12 এর প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ওয়ান শট চালাচ্ছি। নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো পরপর সিকোয়েন্সে দেখছো। অলরেডি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব এবং তোমাদের হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, এই সব চ্যাপ্টার হয়ে গেছে। আজকে আমরা ক্লাসে পড়াবো কারশফের সূত্র। ঠিক আছে, তো কারশফের সূত্র চ্যাপ্টারে মেনলি 4টে থেকে 5টা ইম্পর্টেন্ট টপিক হয়, যেগুলোর ওপর পরীক্ষাতে প্রশ্ন আসে। নাম্বার 1 কারশফের দুটো সূত্র, তাদের বিবৃতি, তাদের প্রমাণ, তাদের প্রমাণ বলতে তাদের ওপর অঙ্ক আর কি। ঠিক আছে, আর নাম্বার 2 হচ্ছে হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজের কারশফের সূত্রের সাহায্যে প্রমাণ। নাম্বার 3 হচ্ছে মিটার ব্রিজ, আর নাম্বার 4 হচ্ছে কি? নাম্বার 4 হচ্ছে পোটেনশিওমিটার। টোটালি 4টে কনসেপ্ট। এই 4টে কনসেপ্ট যে ভালো করে শিখবে সে সব কিছু পারবে। আর একটা প্রবলেম হয় সেল কানেকশন প্রবলেম। এবার এই সেল কানেকশন প্রবলেম অলরেডি আমি আমার যে কারেন্ট ইলেকট্রিসিটির ভিডিও তার মধ্যে পড়িয়ে দিয়েছি, তাই জন্য আমি আর এখানে পড়াবো না সেটা। তো চলো টপিকটাকে স্টার্ট করা যাক। যেভাবে টপিকটাকে পড়াবো মনোযোগ সহকারে শিখলে তোমরা অঙ্কগুলো অবশ্যই করতে পারবে। তো প্রথম যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কারশফের প্রথম সূত্র। স্যার কারশফের প্রথম সূত্রতে কি বলা হচ্ছে? দেখো বলা হচ্ছে যে বর্তনীর, ঠিক আছে, বলা হচ্ছে বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল 0 হয়। ঠিক আছে, মানে ধরো কোনো একটা বর্তনী রয়েছে বা কোনো একটা বর্তনীর কোনো একটা পয়েন্ট লিখলাম, একটা পয়েন্ট লিখলাম। এবার এইখানে মনে করো বিভিন্ন দিক থেকে কারেন্ট আসছে। মনে করো এই দিক থেকে কারেন্ট আসছে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। এবার একটা দিক তো অন্তত থাকবে যে দিক থেকে কারেন্ট বেরোবে, মনে করো এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে। তো আমরা কি করব? আমরা এই যে পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টের ওপর দেখলাম এই 3 দিক দিয়ে কারেন্ট আসছে আর এক দিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে। হতেও পারে যে দুদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, হতে পারে এখানে আর একটা তার আছে, হতে পারে এদিক দিয়েও কারেন্ট বেরোচ্ছে, দুদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, হতে পারে 3 দিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এক দিক দিয়ে ঢুকছে, যে যা ইচ্ছা হতে পারে। মেন কথা অন্তত একটা আউটগোয়িং তার থাকবে আর একটা ইনগোয়িং তার থাকবে, অন্তত একটা আউটগোয়িং তার থাকবে আর একটা অন্তত ইনগোয়িং তার থাকবে। এটা হচ্ছে মেন কথা, এটা হচ্ছে মেন কথা। এবার তুমি হতে পারে যে দুটো আউটগোয়িং, যেমন এখানে আমার ছবিতে দুটো আউটগোয়িং আছে আর একটা, দুটো, তিনটে ইনগোয়িং আছে। তো মেন কথা এটাই যে একটা বর্তনীর যে পয়েন্টে সব তারগুলো মিলিত হয়েছে, এই যে যেমন এই পয়েন্টের ওপর সব তারগুলো মিলিত হয়েছে, এই তারটা মিলেছে, 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 প্রত্যেকটা তার মিলিত হয়েছে। তো সব প্রবাহ মাত্রার যোগফলকে 0 হয়, সব প্রবাহ মাত্রার যোগফল হয় 0। মানে মনে করলাম এটার প্রবাহ মাত্রা I1, এটার I2, এটার I3, এটার I4 আর এটার হচ্ছে I5। তো আমাদের প্রবাহ মাত্রাগুলোর যোগফল 0 হবে। যেমন I1টা ইনগোয়িং, তো I1 লিখলাম, প্লাস I2 ঢুকছে, তাহলে I2 প্লাস লিখলাম, I3ও ঢুকছে, তাহলে I3 কেও প্লাস লিখলাম। যারা যারা বেরিয়ে যাবে তারা কমে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে মানে কমে যাওয়া। ধরো তোমার কাছে 10 টাকা ছিল, 2 টাকা তোমার থেকে চলে গেল, তার মানে টাকা বেরিয়ে গেল মানে মাইনাস হওয়া। তো I3, এই যে I4 দেখো বেরিয়ে যাচ্ছে, তো I4 বেরিয়ে যাচ্ছে বলে I4টাকেও মাইনাস নিয়ে নাও, I5টাও দেখো বেরিয়ে যাচ্ছে, তাই I5টাকেও মাইনাস নিয়ে নাও, নিয়ে টোটাল যে সমষ্টি সেই সমষ্টিটাকে 0-র সাথে ইকুয়াল করে দাও। এটাই বলা হচ্ছে কারশফের লতে। সব কারেন্টগুলো যে কারেন্টগুলো এসে ঢুকছে তাদেরকে যোগে বসাও, আর যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে মাইনাসে বসাও। দেখো 1, 2, 3টে কারেন্ট ঢুকছে, তাহলে এরা হবে প্লাস, এদেরকে দেখো প্লাসে বসিয়েছি। আর যারা বেরিয়ে যাচ্ছে I4 আর I5 এরা বেরিয়ে যাচ্ছে, তাই এদের দুজনকে মাইনাসে বসিয়েছি। এবার কথা হলো স্যার, অনেকে আবার এরকম বলে না,
অনেকে আবার এরকম বলে যে এই -i4 আর -i5টাকে সমীকরণের ওই দিকে লেখে, -i4টা ওই দিকে নিয়ে গেলে +i4 হয়ে যাবে, আর -i5টা ওই দিকে নিয়ে গেলে +i5 হয়ে যাবে। তো দেখতে এরকম লাগবে i1 + i2 + i3 এটা সমান সমান i4 + i5 এরকম দেখতে লাগবে। হ্যাঁ স্যার, এরকম দেখতে লাগবে। তো অনেকে কি করে, এটাকে একটু পাকামো মেরে বলে যে সবকটা আগত প্রবাহের যোগফল আর সবকটা নির্গত প্রবাহের যোগফল সমান হয়। যারা যারা আসছে তাদের যোগফল আর যারা যারা বেরিয়ে যাচ্ছে সেই দুটো প্রবাহের যোগফল সমান হবে, এটা অনেকে বলে। তোমার যেটা ভালো লাগে তুমি বলতে পারো, তবে আমার মনে হয় এইটা খুব ইজি ভাবে লেখা আছে যে বর্তনীর কোনো একটা বিন্দুতে যতগুলো প্রবাহ সমূহ মানে আসছে তাদের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। বীজগাণিতিক যোগফল শূন্য মানে যারা আসছে তাদেরকে প্লাস নেব আর যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে মাইনাস নেব, নিয়ে যোগ করে দেবো, দিয়ে লিখে দেবো যেটার অ্যান্সার শূন্য। মাথায় রেখে চলো, এই কারশফের প্রথম সূত্রের আর একটা নাম আছে, নামটা হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র। এই যে এটিকে প্রবাহ মাত্রার সূত্র নামে পরিচিত, এটাকে অনেকে শর্টে বলে KCL। KCL কথাটার অর্থ কারশফ কারেন্ট ল। KCL কথাটার অর্থ কারশফ কারেন্ট ল, অনেকে এটা KCL বলে ডাকে। পরীক্ষাতে কোশ্চেন করে এটা কোন সংরক্ষণ নীতিকে মেনে চলে, উত্তর লিখতে হবে এটি আধানের সংরক্ষণ নীতিকে মেনে চলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন সংরক্ষণ নীতিকে মেনে চলে? স্যার আধানের সংরক্ষণ নীতিকে মেনে চলে। আর একটা কোশ্চেন করে যে KCL কোথায় অ্যাপ্লাই করা হয়? বর্তনীর নোড, যেখানে বর্তনীর নোড দেখতে পাবো, নোড মানে যে পয়েন্টে তারগুলো এসে মিলিত হচ্ছে। যেমন এই পয়েন্টে দেখো তারগুলো এসে মিলিত হয়েছে এই পয়েন্টটাতে। তো এই নোডে আমরা কি করে থাকি, বা সংযোগ বিন্দুতে, বর্তনীর সংযোগ বিন্দুতে সব থেকে ভালো হয় সংযোগ বিন্দু কথাটা লিখলে। এখানে নোডের থেকে কেটে তুমি লেখো হচ্ছে সংযোগ বিন্দু, তারগুলি যেটা সংযোগ বিন্দু, সেই সংযোগ বিন্দুতে আমরা কি করে থাকি, কারশফের সূত্রকে অ্যাপ্লাই করে থাকি। এইবারে আমার কথা হচ্ছে স্যার এই যে সার্কিটটা রয়েছে, পরীক্ষার কোশ্চেন হচ্ছে এই তার দিয়ে কত কারেন্ট বেরিয়ে যাবে। তো টেকনিক আমি কি শিখিয়েছি, যারা ঢুকবে কারেন্ট হয়ে তাদেরকে প্লাসে নাও। কারা কারা ঢুকছে দেখো, 2 ঢুকছে প্লাসে লিখলাম, 2 এর আগে প্লাস লেখা আছে কিছু নেই মানে। 4 ঢুকছে প্লাসে লিখলাম, 1 ঢুকছে প্লাসে লিখলাম। বেরোচ্ছে কারা কারা, 3 বেরিয়ে যাচ্ছে, তাহলে 3টাকে মাইনাসে লিখলাম। আর কে বেরিয়ে যাচ্ছে, এই লাইন দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এটাকে আমরা আই দিয়ে লিখলাম। আর একটা এই লাইন দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা আই দিয়ে লিখলাম। যে বেরিয়ে যাচ্ছে তাকে আমরা মাইনাসে লিখবো। এটা করে অ্যান্সার 0 সাথে ইকুয়াল করব। যারা যারা ঢুকছে তাদেরকে যোগ করব। 2 ঢুকছে, 4 ঢুকছে, 1 ঢুকছে, 2 4 1 ঢুকছে যারা, যোগে লিখলাম। যে বেরিয়ে যাচ্ছে, 3 বেরিয়ে যাচ্ছে তাই 3 মাইনাসে। 1 বেরিয়ে, এই লাইন দিয়ে কত কারেন্ট বেরোবে আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি আই পরিমাণ কারেন্ট বেরোবে। এই লাইন দিয়ে আই পরিমাণ কারেন্ট বেরোবে, আই বেরিয়ে যাচ্ছে তাই আই মাইনাসে। খেল খাতাম, পয়সা হাজাম। হিসাব করে বলো কত উত্তর হবে। 4 2 6 আর 1 7, 7 থেকে 3 বাদ যাবে 4 হবে। তো 4 মাইনাস আই ইজ ইকাল টু 0, আইটাকে ওইদিকে নিয়ে নাও, 4 ইকুয়ালস টু আই হচ্ছে অ্যান্সার। মানে এই লাইন দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে। হয়ে গেল, এটা আশা করি বুঝতে পারা গেল এতটুকু পর্যন্ত। এবার দেখো একটা সার্কিট করাই এইটার ওপর বেস করে, ঠিক আছে, যে সার্কিটটা তোমার পরীক্ষাতে কাজে লাগবে। আচ্ছা, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে দেয়, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে পরীক্ষাতে। দেখো কিরকম, এই কোশ্চেনটাতে কিরকম জানতে চেয়েছে যে এই ভিডি ভোল্টেজটার মান কত। এখানে সি পয়েন্টের ভোল্টেজ বলে দিয়েছে, বি পয়েন্টেরটা বলেনি, এ পয়েন্টেরটা বলেনি। এই ডি পয়েন্টের ভোল্টেজটা হুট করে জানতে চেয়েছে কত মান। কি করে বার করব? আমরা ওহমের সূত্র ইউজ করব, বিভব পার্থক্য ইজ ইকাল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। যে দিক থেকে কারেন্ট বেরোয় জানতে হবে সেখানে উচ্চ বিভব রয়েছে। সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে কারেন্ট যায়। যেমন উঁচু পাহাড় থেকে জল নিচের দিকে নামে, জল কিন্তু নিচ থেকে কখনো পাহাড়ের চূড়ায় গিয়ে জমে না, এরকম কখনো হয় না। উঁচু পাহাড় থেকে জল নিচে নামে, তার মানে কারেন্টও হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে আসে। এই জায়গাটার ভ্যালু জানতে চেয়েছে, সোজা কথা। এই দিক থেকে কারেন্ট বেরোচ্ছে মানে 12 ভোল্টটা উঁচু পোটেনশিয়াল বা হাই পোটেনশিয়াল, 12 থেকে কারেন্ট যাচ্ছে, দেখো 12 থেকে কারেন্ট যাচ্ছে, তাই 12টা হাই পোটেনশিয়াল, 12টা হাই পোটেনশিয়াল আর ভিডিটা লো পোটেনশিয়াল। তাহলে এটা বিভব পার্থক্য হলো। এটা সমান সমান কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। কারেন্ট কত? 3, রেজিস্ট্যান্স 3। কারেন্ট হচ্ছে 3, রেজিস্ট্যান্স হচ্ছে 3। আইআর, ভি ইজ ইকাল টু আইআর, এটাই তো শিখেছি। বিভবের পার্থক্য ইজ ইকাল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, আইআর। ঠিক আছে,
এবার হিসাব করে বলো কত হচ্ছে 12, 9টা এদিকে চলে আসবে -9 ইজিক্যাল টু ভিডি। হিসাব করে লেখো, ভিডির মান হচ্ছে 3 হবে। তাহলে ভিডির যে মানটা সেই মানটা কত পেলো আমরা 3 পেলাম, ঠিক আছে, 3 ভোল্ট হলো। তো স্যার এটা তো সহজ প্রশ্ন ছিল, আপনি করে দিলেন, একটু কঠিন দেখে দেখান। ওটা দোয়ারি মাইতি মজুমদারের প্রশ্ন ছিল, আমার কিছু করার নেই। আচ্ছা এবার দেখো এই জায়গাটা অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো। এবার এটার মধ্যে আমি স্যার জানি না কোন দিক দিয়ে কারেন্ট আসছে, কোন দিক দিয়ে কি, কিছুই আমি জানি না। তা আমি একটা কাজ করছি, আমি আমার র্যান্ডামলি আমি আমার মতন একটা ধরে নিচ্ছি যে এই দিক থেকে কারেন্ট আসছে আর এদিক দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এটা আমি ধরে নিয়ে চলছি, কারোর তো কোনো আপত্তি হবার কথা না ভাই, আমি ধরতেই পারি। তো এই লাইনে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটাকে I1 বলছি, যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেটা I2, আর যে কারেন্ট বেরিয়ে যাচ্ছে I3। তুমি এরকমও করতে পারো, দুটোকে ইনকামিং দেখাতে পারো আর একটাকে আউটগোয়িং দেখাতে পারো, এটা তোমার মর্জি। তুমি চাইলে এই মুখটাকে এদিকেও ঘোরাতে পারতে, কিংবা চাইলে এইটার যে মুখটা সেটাকে এইদিকেও ঘোরাতে পারতে, এটা তোমার মর্জি, তুমি যেদিকে কি ইচ্ছা ঘোরাতে পারো। আমি আমার মতন সুবিধার জন্য ধরলাম যে এই একটা দিক দিয়ে কারেন্ট আসছে আর বাকি দুটো দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এরকম ধরলাম। তুমি চাইলে দুটো দিয়ে কারেন্ট ঢোকাতে পারো, একটা দিয়ে কারেন্ট বার করতে পারো, একই ব্যাপার, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তো এই ও পয়েন্টের কত ভোল্টেজ আমি জানি না, এই ও পয়েন্টের ভোল্টেজটাকে ভিও ধরলাম। ও পয়েন্টের ভোল্টেজটাকে কত ধরলাম স্যার? ভিও ধরলাম ও পয়েন্টের ভোল্টেজটাকে। এবার আমি ক্যালকুলেশন কি করে করব শোনো, কি করে ক্যালকুলেশন করব শোনো। আমরা জানি যে কারেন্টগুলো আসে তারা হয় ইনকামিং কারেন্ট, তাদেরকে প্লাস সাইন দিয়ে লেখে। যেমন I1 আসছে, তো I1টার আগে থাকবে প্লাস সাইন। কে বেরোচ্ছে? I2 বেরোচ্ছে, I3 বেরোচ্ছে, এরা সব নেগেটিভ। I2টাও নেগেটিভ হবে, I3টাও নেগেটিভ হবে, এদের সামেশন করে অ্যান্সার আসবে 0। এবার কারেন্ট মানে হলো বিভব পার্থক্য বাই রেজিস্ট্যান্স, ওহমের সূত্র, ঠিক আছে। আমরা তো এই ফর্মুলাটা জানি, V = I × R, সেখান থেকে I বার করলে 8টার তলায় যাবে, বিভব পার্থক্য বাই রেজিস্ট্যান্স হবে কারেন্টের মান হবে বিভব পার্থক্য বাই রেজিস্ট্যান্স। এখন কারেন্ট এই দিক দিয়ে পাঠাচ্ছ মানে এইটা হাই পোটেনশিয়ালে আছে আর এটা লো পোটেনশিয়ালে আছে, তাই 2 - VO, এখানকার ভোল্টেজ 2, এটা হাই পোটেনশিয়ালে, যেদিক দিয়ে কারেন্ট বেরোয় সেটা হাই পোটেনশিয়ালে, 2 - VO বিভব পার্থক্য বাই ওই লাইনের রেজিস্ট্যান্স, 5 হয়ে গেল, মাইনাস I2। এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, তার মানে এবার এইটা হাই পোটেনশিয়ালে আছে, ভিওটা হাই পোটেনশিয়ালে আছে, তাহলে বিভব পার্থক্য ভিও থেকে 2 বিয়োগ, ভিও -2 বিভবের পার্থক্য বাই এই লাইনের রেজিস্ট্যান্স 5। নেক্সট ভিও থেকে এতে কারেন্ট আসছে, বিভবের পার্থক্য নেব, এটা হাই পোটেনশিয়ালে আছে, তার থেকে লো পোটেনশিয়ালে যাচ্ছে কারেন্ট, তাহলে ভিও -2, সেম ভাবে ভিও -2 বিভব পার্থক্য বাই রেজিস্ট্যান্স করতে হবে এই লাইনের 5, এটা সমান 0। এখন হিসাব করে আমাদের মান বার করতে হবে, দেখো কি করে বেরোয় হিসাব করে মান। 3টের লসাগু 5 হবে, তো 5 লিখলাম 3টের লসাগু। এখানে 2 - VO হবে, 2 - VO করলাম, 5কে 5 দ্বারা ভাগ করলে 1 থাকে, সেই 1 দিয়ে ওপরের রাশিটাকে গুণ করব, খেয়াল রাখবো বাইরে মাইনাস আছে, মাইনাসের জন্য এই ভিওটা নেগেটিভ হবে, আর মাইনাসে এটা +2 হয়ে যাবে। দেন 5কে 5 দ্বারা ভাগ করলে 1 হবে, সেই 1 দিয়ে ওপরেরটাকে গুণ করলে এটাই বসবে, খেয়াল রেখে সাইন খেয়াল করে, -VO, আচ্ছা, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে +2 হবে, এটা সমান 0 হবে। দেখো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা দেখো, না গেলে কি আর করবে, দুঃখের বিষয়। 5টা দিয়ে ওইদিকে গুণ করে দাও, 0 হয়ে যাবে। ভিও টোটাল 3টে ভিও আছে, তো -3 ভিও লিখবো, -3 ভিও লিখলাম। 5টাকে ওইদিকে গুণ করে 0 করে দিলাম, 2 2 4 2 6, +6 পাশে, ও পাশে গেলে -6 হবে, ও পাশে গেলে -6 হবে। এটা কেটে দেবো, 3 আর 6 কেটে দেবো, 2 থাকবে। ভিওর মান কত আসবে? 2 আসবে। ভিওর মান কত আসবে? 2 আসবে। 2 2 2, 3টে 2 মানে +6, ও পাশে গেলে -6 হবে, ও পাশে গেলে -6, মাইনাস কেটে দিলাম, 3 2 6, অ্যান্সার আসলো 2 আসলো। তাহলে ভিওর মান কত আসছে? ভিওর মান 2 আসছে, তার মানে হচ্ছে এই জায়গার যে পোটেনশিয়াল সেটার কত, এই জায়গার পোটেনশিয়াল কত, এই জায়গার পোটেনশিয়াল হচ্ছে 2। এই জায়গার পোটেনশিয়াল কত স্যার? 2। খতম কাহিনী, হয়ে গেল এতটুকু পর্যন্ত। দেখো আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কেভিএল, বা এটাকে আমরা শর্টে বলি কেভিএল, আর পুরো ফুল ফর্ম হচ্ছে কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ ল। আচ্ছা,
এটা এই সূত্রটা কার সংরক্ষণ নীতি মেনে চলে জানো? এটা হচ্ছে বিভব পার্থক্যের সূত্র। প্রথম কথা, এটা হচ্ছে বিভব পার্থক্যের সূত্র, বিভব পার্থক্যের সূত্র প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে স্যার এটা কার সত্য মেনে চলে? এটা মেনে চলে শক্তির সংরক্ষণ নীতিকে, এটা মেনে চলে শক্তির সংরক্ষণ নীতিকে। তো এটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত? এটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত, সংরক্ষণ নীতি, শক্তির সংরক্ষণ নীতি। তাহলে দুটো কথা মাথায় রাখতে হবে, এটি বিভব পার্থক্যের সূত্র আর এটাকে শক্তির সংরক্ষণ নীতিকে মেনে চলে। কার সাথে দ্বিতীয় সূত্রতে কি বলা হচ্ছে? বলছে বর্তনীর যে কোনো বিন্দু থেকে বদ্ধ পথ ধরে চলতে চলতে আবার সেই বিন্দুতে ফিরে আসলে ওই বদ্ধ পথের বিভিন্ন অংশের বিভব পার্থক্যের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। মানে আমি যদি এরকম করি যে এখানে একটা রেজিস্ট্যান্স রাখলাম, এরম জায়গাতে একটা রেজিস্ট্যান্স রাখলাম, এরম একটা জায়গাতে একটা মনে করো ভোল্টেজ রাখলাম, ঠিক আছে, এরম একটা জায়গাতে ফের রেজিস্ট্যান্স রাখলাম, এই জায়গাতে আমি কি করলাম, ফের একটা রেজিস্ট্যান্স রাখলাম, এরম রেখেছি। মনে করে নাও কথার কথা এটাকে R1 নাম দিয়েছি, এটাকে R2 নাম দিয়েছি, এটাকে R3 নাম দিয়েছি, এটাকে R4 নাম দিয়েছি, এরকম নামকরণ করেছি। এবার এই সূত্রতে কি বলছে? বলছে বর্তনীর যে কোনো বিন্দু থেকে তোমার যে পয়েন্ট ভাল লাগে তুমি সেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করো। তোমার যে পয়েন্ট ভাল লাগে, যে পয়েন্ট, আমার ভাল লাগে এই পয়েন্টটা, দেখতে কি সুন্দর, কি কিউট, কি সুন্দরী পয়েন্ট একটা। তো এই পয়েন্টটাকে নামকরণ করলাম এ, এটার নামকরণ করলাম বি, এটার নামকরণ করলাম সি, এটার নামকরণ করলাম ডি। আমার দেখতে ভাল লাগছে এ পয়েন্ট, আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করব। এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে যাব, ডি থেকে আবার এতে ফিরে আসবো। ঠিক আছে, তাহলে আমি যাত্রা শুরু করছি এখন। ঠিক আছে, এ থেকে যাত্রা শুরু করলাম। ঠিক আছে, কত কারেন্ট নিয়ে যাত্রা শুরু করেছি? মনে করো আই পরিমাণ কারেন্ট নিয়ে যাত্রা শুরু করেছি। এ থেকে বিতে যাওয়ার জন্য কত বিভব পার্থক্য হবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। একটা কথা মাথায় রেখে চলো, আমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একই দিকে হলে, আমার যাত্রার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একই দিকে হলে তুমি প্লাস সাইনও ইউজ করতে পারো, মাইনাস সাইনও ইউজ করতে পারো, এটা তোমার মর্জি। ঠিক আছে, কিন্তু যাই ইউজ করো না কেন সেটাকে মেনটেন করবে। তুমি যদি প্লাস ধরে করো তো প্লাস ধরে করবে, তুমি যদি মাইনাস ধরে করো তো মাইনাস ধরে করবে। আমি যেমন মাইনাস ধরে করি। আমি বলি যে আমি যদি এ থেকে যাত্রা শুরু করে বিতে যাই, বি থেকে সিতে যাই, সি থেকে ডিতে যাই, ডিতে গিয়ে আবার যদি ফিরে আসি, আমি আর কারেন্ট যদি একই সাথে যাই, আমি বন্ধুত্ব করতে চাই না ওর সাথে, আমরা মাইনাস সাইন নিয়ে চলবো একই দিকে গেলে। ঠিক আছে, একই দিকে গেলে আমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একই দিকে হলে মাইনাস সাইন নিয়ে চলবো। তো আমি এ থেকে বিতে যাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে কারেন্টও এ থেকে বিতে যাচ্ছে, একই দিকে যাচ্ছি দুজনে, মাইনাস সাইন হবে। কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স করব, IR2, একই দিকে যাচ্ছি তাই মাইনাস সাইন। আমি এবার বি থেকে সিতে যাচ্ছি, কারেন্টও এইখান থেকে হয়ে এবার নিচের দিকে নামবে, তাহলে এইখানকার কারেন্ট কত, এখানকার কারেন্ট একই থাকছে আই। কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মানে IR3, আর সাইনটা দেখো নেগেটিভ নিলাম। কেন নেগেটিভ নিলাম? আমিও বি থেকে সিতে নামছি, কারেন্ট একই সাথে নামছে। তারপর এবার আমি সি থেকে ডিতের দিকে যাব, আমি এই দিকে যাব, কারেন্টও আমার সাথে সি থেকে ডির দিকে যাবে, একই দিকে যাবে। তো এখান দিয়ে কারেন্ট আই যাবে, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মানে IR4 হবে উইথ নেগেটিভ সাইন। আমিও সি থেকে ডিতে যাচ্ছি, কারেন্টও সি থেকে ডিতে যাচ্ছে, IR4 হয়ে গেল। দেন পরের বার আমি নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যাব। আমি ব্যাটারির নেগেটিভ মেরু থেকে, ব্যাটারির যেটা নেগেটিভ মেরু সেই মেরু থেকে পজিটিভ মেরুর দিকে যাব। মানে আমি আলটিমেটলি কোন এবার ব্যাটারির ক্ষেত্রে দেখো কিন্তু অন্য কনসেপ্ট হয়, এটা কিন্তু ব্যাটারি ভোল্টেজ ভি। ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আবার কারেন্ট গুণ করতে যেও না। তুমি যদি ভি এর সাথে কারেন্টকে গুণ করো তুমি কি ভোল্টেজ পাবে? পাবে না তো। তাহলে ব্যাটারির সাথে কখনোই কারেন্টকে কখনোই গুণ করতে যাবে না, কখনোই করবে না। তো স্যার এটা যদি কনসেপ্টে থাকে তাহলে কি করব এখন বলুন। এখন তুমি দেখবে যে কারেন্টের ডিরেকশন তুমি এদিক থেকে এদিকে যাচ্ছ। ব্যাটারির ক্ষেত্রে না তোমার ডিরেকশন দেখবে না কারেন্টের ডিরেকশন দেখবে। ব্যাটারির ক্ষেত্রে আলটিমেটলি তুমি কোন ডিরেকশনে গেছো সেটাকে লক্ষ্য করো। তুমি যাচ্ছ নেগেটিভ প্রান্তের দিক থেকে আলটিমেটলি পজিটিভে, নেগেটিভ থেকে আলটিমেটলি পজিটিভে, নেগেটিভ থেকে আলটিমেটলি পজিটিভে। তো আলটিমেটলি যেখানে যাবে সেইটার সাইন ইউজ করবে প্লাস ভি। তারপর ডি থেকে এতে ফিরে আসবে, তারপরে ডি থেকে এতে ফিরে আসবে। তুমিও এদিকে যাচ্ছ ওপর দিকে, কারেন্টও ওপর দিকে যাচ্ছে, কারেন্ট সেই একই আই পরিমাণ কারেন্ট। তো কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স IR1 এটা হবে। তোমার ডিরেকশন কারেন্টের ডিরেকশন একই দিকে,
নেগেটিভ সাইন, সব কটাকে যোগ করে অ্যান্সার 0। এই সব কিছুকে যোগ করে, এই সব কিছুকে যোগ করে অ্যান্সার আসবে 0। এইগুলো সব কিছুকে যোগ করে অ্যান্সার আসবে হচ্ছে 0 অ্যান্সার আসবে। এই হচ্ছে ওভারঅল গল্প। এবারে স্যার এই কনসেপ্টের উপর বেস করেই দেখো এই কারশফের যে দ্বিতীয় সূত্র সেটা লেখা আছে যে বর্তনীর যে কোনো বিন্দু থেকে একটি বদ্ধ পথ ধরে চলতে চলতে আবার সেই বিন্দুতে ফিরে আসলে, আমি তাই করেছি। বর্তনীর এই বিন্দু থেকে চলতে 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 আবার সেই বিন্দুতে ফিরে এসেছি। ফিরে আসলে ওই পথের বিভিন্ন অংশে বিভব পার্থক্যের বীজগাণিতিক যোগফল 0 হয়। এই অংশের বিভব পার্থক্য বার করেছি IR2 করে, এই অংশের বিভব পার্থক্য বার করেছি IR3 করে, এই অংশের বিভব পার্থক্য বার করেছি IR4 করে, এই জায়গার ভোল্টেজ নিয়েছি আর এইখানকার কারেন্ট আর রেজিস্ট্যান্স নিয়েছি, মানে এখানকারও ভোল্টেজ নিয়েছি। সব জায়গার ভোল্টেজের যে যোগফল সেই যোগফলটা 0 হয়, তাই বলেছে, তো যোগফল 0-এর সাথে ইকুয়াল করে দিয়েছি, খতম কাহানি, হয়ে গেল। আচ্ছা, এবারে এই কেভিএল এর ওপর আমরা কি করব, কিছু সার্কিট প্রবলেম সলভ করব। তো সার্কিট প্রবলেম সলভ করবার আগে তোমাদেরকে কিছু টেকনিক এবং টিপস আমি বলে দিচ্ছি। মাথার মধ্যে, ব্রেনের মধ্যে এইটুকু জিনিস বসিয়ে নাও, দেখবে যে কোনো সার্কিট তোমার নেমে যাবে। ঠিক আছে, কেসিএল কেভিএল এর যে কোনো প্রবলেম তোমার নেমে যাবে, তুমি খাস মাথার মধ্যে এইটুকু জিনিস বসিয়ে নাও। মনে করো, কথার কথা, আমার এই জায়গাতে এরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, এরকম জায়গাতে সার্কিটের এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা নেগেটিভ প্রান্ত রয়েছে, আর এই যুক্ত করা রয়েছে এরকম। ঠিক আছে, এরকম ভাবে যুক্ত করা রয়েছে। এবার এই জায়গাতেও কি করা রয়েছে, মনে করো একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানেও একটা মনে করো রেজিস্ট্যান্স রয়েছে। ঠিক আছে, বা ধরো এই জায়গাতে একটা ব্যাটারি বসিয়ে দিই, এই জায়গা থেকে একটা ব্যাটারি বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এই জায়গাতে আর একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। ঠিক আছে, নাও এটা R1, এটা R2, এটা মাঝখানে একটা R3, এখানে একটা R4, এখানে একটা ভোল্টেজ লাগালাম V2, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা হচ্ছে V। এবার এটা V1 ধরে নিলাম। চলো, এবার ছেলে মেয়েদের মধ্যে প্রথম কনফিউশন, স্যার এখানেও তো ব্যাটারি লাগানো আছে, এখানেও তো ব্যাটারি লাগানো আছে, আমি কোন দিক দিয়ে কারেন্ট ছাড়বো, কোন দিক দিয়ে কারেন্ট বেরোবে, স্যার এই ব্যাটারি দিয়ে কারেন্ট বেরোবে নাকি স্যার এই ব্যাটারি দিয়ে কারেন্ট বেরোবে? প্রথম কনফিউশন এটাই তৈরি হয়। তো আমি বলি, যদি এরকম টাইপের কোনো কনফিউশন তোমার মধ্যে জাগে, তুমি চোখ বন্ধ করে যে ব্যাটারিটা তোমার ভাল লাগে তুমি সেই ব্যাটারি দিয়ে কারেন্ট ছাড়ো। হাজার রকম নিয়মে করা যায়, তুমি চাইলে এই ব্যাটারি দিয়েও কারেন্ট ছাড়ো, এই ব্যাটারি দিয়েও কারেন্ট ছাড়ো, দুটো দিয়ে ছাড়তে পারো। তুমি চাইলে শুধু এই ব্যাটারি দিয়ে কারেন্ট ছাড়লে, এটা দিয়ে ছাড়লে না। তুমি চাইলে এইটা দিয়ে কারেন্ট ছাড়লে, এইটা দিয়ে ছাড়লে না। তোমার মর্জি, তুমি যেটা ইচ্ছা ভাল লাগে সেটা দিয়ে কারেন্ট ছাড়ো। চাইলে দুটো দিয়েই কারেন্ট ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাকে বলবো, আমি কিছু নিয়ম মেনে চলবো, যদি নিয়মগুলো মেনে চলো অঙ্ক করতে ইজি হবে। আমি কি করবো, আমি সবসময় একটা ব্যাটারি দিয়ে কারেন্ট ছাড়বো, সবসময় একটা ব্যাটারি দিয়ে কারেন্ট ছাড়বো, যাতে অঙ্ক বেশি জটিল না হয়। কারণ আমরা নতুন নতুন শিখছি, অনেকেই ভালোভাবে পারি না, তো যে কোনো একটা ব্যাটারি দিয়ে কারেন্ট ছাড়বো। আমি এই ব্যাটারিটা দিয়ে কারেন্ট ছাড়ি, যেটা আমাদের প্রাথমিক ব্যাটারি, এই দিক থেকে কারেন্টগুলোকে সব এই দিক দিয়ে এখানে আনবো। একটা কথা মাথায় রাখবে, একটা ব্যাটারি যত কারেন্ট ছাড়ে তাকে আবার সেই কারেন্ট ফিরিয়ে দিতে হবে। একটা ব্যাটারি যত কারেন্ট ছাড়ে তাকে আবার সেই কারেন্ট ফিরিয়ে দিতে হবে, এই কথাটা খালি মাথায় রেখে চলো। আর আমি সবসময় এই প্রথম ব্যাটারিটা দিয়েই কারেন্ট ছাড়বো, যাতে অঙ্কটা করতে সুবিধা লাগে। ঠিক আছে, আর কারেন্ট সবসময় ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বেরোবে, নেগেটিভ প্রান্ত থেকে বেরোবে না। তাহলে তিনটে কথা। প্রথম কথা, আমি ব্যাটারির যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট ছাড়বো, এবং সেটা প্রথম ব্যাটারি থেকে। এটা গেল প্রথম কথা, যে আমি প্রথম ব্যাটারি থেকে কারেন্ট ছাড়বো। কথা নাম্বার 2 হচ্ছে যে একটা ব্যাটারি যত কারেন্ট ছাড়বে, যত কারেন্ট ছাড়বে তাকে আবার সেই কারেন্ট ফিরিয়ে দিতে হবে, এটা 2 নাম্বার কথা। আর 3 নাম্বার কথা, 3 নাম্বার কথা কি? 3 নাম্বার কথা হচ্ছে যে আমি যেটা বললাম তোমাদেরকে, যে দুটো ব্যাটারি দিয়ে কারেন্ট ছাড়ার দরকার নেই, একটা ব্যাটারি দিয়ে কারেন্ট ছাড়ো, কারণ আমরা ইজি ভাবে করবো, নর্মাল ভাবে করবো সার্কিট। ঠিক আছে, নর্মাল ভাবে করবো। আর আমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একই দিকে হলে মাইনাস সাইন, অপোজিট দিকে হলে প্লাস সাইন, ব্যাস, আর কিছু নেই। এই 3-4টে নিয়ম মাথা রাখবে, অঙ্ক করবে, হয়ে যাবে। নামকরণ করছি, এই পয়েন্টের নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম হচ্ছে এফ। এবার আমি কোন পথে যাচ্ছি আগে ভালো করে দেখো, আমি কোন পথে যাচ্ছি। আমি যাব এ থেকে বি, থেকে সি, থেকে ডি, থেকে এ। এই লুপটার জন্য খেলবো, এই লুপটার জন্য খেলবো, এই লুপটার জন্য, এই লুপটার জন্য খেলবো। এ থেকে বিতে যাব, লিখে নেবে কোথা থেকে কোথায় যাবে লেখো। এ থেকে বিতে যাব আমি, হ্যাঁ স্যার ঠিক আছে। তারপর বি থেকে সিতে নামবো, হ্যাঁ বি থেকে সিতে নামবো। সি থেকে তারপর ডিতে যাব, সি থেকে ডিতে যাব, ডি থেকে আবার এতে ফিরে আসবো, ডি থেকে আবার এতে ফিরে আসবো। যাতে শুরু করেছিলে তাতেই গিয়ে যেন শেষ হয়, এটা খালি মাথায় রেখে চলো, এইটুকু হলেই মাথায় রেখে চলো।
তো কারেন্ট ছাড়া শুরু করলাম। তো আমি কি করলাম, আমি বললাম যে এইখান থেকে যে কারেন্ট বেরোচ্ছে সেই কারেন্টটা আই বেরোচ্ছে, ঠিক আছে। এই কারেন্টটি আবার এখান থেকে যাবে আই কারেন্ট, এই আই কারেন্টটা এখান থেকে যাবে। যাওয়ার সময় ও যখন এই পয়েন্টে এসে পৌঁছাবে ও দেখবে ওর সামনে দুটো রাস্তা খোলা আছে। তাহলে কারেন্টের একটা পার্ট নিচের লাইন দিয়ে যাবে আর কারেন্টের অপর পার্টটা ওপরের লাইন দিয়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার এখানে। এবার তুমি নিচের লাইন দিয়ে যা কারেন্ট পাঠাবে ওই লাইন দিয়ে তার থেকে বাকি কারেন্টটা পাঠাতে হবে। এবার তুমি মনে করলে তুমি এই লাইন দিয়ে I1 পরিমাণ কারেন্ট পাঠালে, আই এর মধ্যে থেকে নিচের দিকে I1 পরিমাণ কারেন্ট পাঠালে, তাহলে এই লাইন দিয়ে I মাইনাস I1 পরিমাণ কারেন্ট যাবে। কথার কথা হচ্ছে এখান দিয়ে ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকেছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকেছে। এই পয়েন্টে আসার পর এদিকে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট নেমে যায়, এদিকে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট নেমে যায়, তাহলে বাকি যে বিয়োগ ফলটা মানে 3 অ্যাম্পিয়ার, বাকি যে বিয়োগ ফলটা মানে যে 3 অ্যাম্পিয়ার সেটা এই দিক দিয়ে যায়, বিয়োগ ফলটা এই দিক দিয়ে যায়। এদিকে যদি I1 কারেন্ট নেমে যায় তাহলে বাকি যে বিয়োগ ফলটা পড়ে থাকে সেটা এই লাইন দিয়ে চলে যায়। তাই জন্য আমি করব, তো আমি এই লাইন দিয়ে মনে করলাম যে I মাইনাস I1 এই কারেন্টটা যাবে। এই লাইন দিয়েও সেম, এখান দিয়েও তাই I মাইনাস I1 কারেন্ট যাবে। এই লাইন দিয়েও সেম, কোনো এখানে তো আর ডিভাইড হওয়ার জায়গা নেই, এই লাইন দিয়েও সেম I মাইনাস I1 কারেন্ট যাবে। এই কারেন্টটা এসে এইখানে এসে মিট আপ করবে, ওপরের থেকে আসা কারেন্ট এই জায়গাটাতে এসে মিট আপ করবে। তাহলে ওপরের থেকে আসা কারেন্ট আর এদিক থেকে আসা কারেন্ট দুটো কারেন্টই এই পয়েন্টে এসে মিট আপ করছে। কারা কারা মিট আপ করছে খেয়াল করো, I1 আর I মাইনাস I1 দুজনে এসে মিট আপ করছে। তাহলে এই লাইনে কত কারেন্ট ঢুকছে, I1 প্লাস I1 আর এদিক থেকে আসা I মাইনাস I1, ঠিক আছে, বুঝতে পারলে? I1 ওপর থেকে I1 এসে ঢুকছে আর I মাইনাস I1 এসে ঢুকছে, দুজন এসে ঢুকছে, I1 ঢুকছে I মাইনাস I1 ঢুকছে, I1 প্লাস I মাইনাস I1, I1 কেটে যাবে, শুধু I পড়ে থাকবে। এই আইটাই এখান থেকে হয়ে এরকম ওপরে ঢুকবে, I হয়ে এর ভেতরে ঢুকবে, I হয়ে ভেতরে ঢুকবে। তাহলে এই ব্যাটারিটা কত কারেন্ট ছেড়েছিল, I পরিমাণ কারেন্ট। কত কারেন্ট ফিরে পেল দেখো, এই দিক থেকে হয়ে আবার I পরিমাণ কারেন্টই সে ফিরে পাচ্ছে। এটা মাথায় রেখে চলো। এবার এই কনসেপ্টের উপর বেস করে দেখো এই অঙ্কটা হয়ে যাবে কি সুন্দরভাবে। কি করে হবে দেখো, তো প্রথমত দেখো আমি কোথায় যাচ্ছি, এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে বিতে যাচ্ছি আমি। কারেন্টও কি একই দিকে যাচ্ছে, কারেন্টও দেখো অ্যারোটা দেখো এই দিকে, কারেন্টের অ্যারো দিকেই নিয়েছি, কারেন্টও একই দিকে যাচ্ছে, তো একই দিকে যাচ্ছে মাইনাস সাইন, মাইনাস নেব। কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স IR1 হয়ে গেল। দেন আমি এবার বি হয়ে গেছে, বি থেকে তারপরে এবার আমি সিতে যাচ্ছি, বি থেকে আমি যাচ্ছি সিতে। কারেন্টও কি একই দিকে যাচ্ছে, হ্যাঁ স্যার কারেন্টও তো একই দিকে যাচ্ছে, বি থেকে সিতে একই দিকে কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট কত যাচ্ছে, I1 কারেন্ট, রেজিস্ট্যান্স কত R3, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। আমিও বি থেকে সিতে যাচ্ছি, কারেন্টও একই দিকে যাচ্ছে, তো মাইনাস সাইন। গল্প বোঝা গেল। এবারে দেখো সি থেকে ডি লাইনটার দিকে তাকাও, তারপর আমি সি থেকে ডিতে যাব, সি থেকে ডিতে যাব। এই লাইন বরাবর কারেন্ট যাচ্ছে, হ্যাঁ স্যার যাচ্ছে। এই লাইনে কি কোনো রেজিস্ট্যান্স আছে, নেই, তাহলে কোনো ভোল্টেজের ড্রপ হবে না এখানে, বাদ দেবো, এটা ভুলে যাব। তাহলে আমি ডি অবধি এসে গেছি। এবার ডি থেকে এতে যাওয়ার সময়টা ভাইটাল। ছেলেমেয়েরা বারবার যেটা অভ্যাস করে, কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের গুণ, কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের গুণ, এখানেও সেই জিনিসটা করে দেয় না। কারেন্টের সাথে ভোল্টেজের গুণ করলে কি ভোল্টেজ আসবে গাধাগুলো, আসবে না। তাহলে এখানে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাকেই লিখবে V1 লিখবে। তুমি কোথায় যাচ্ছ দেখো, তুমি এবারে ডি থেকে এতে যাচ্ছ, ডি থেকে এতে যাচ্ছ, ডি থেকে এতে যাচ্ছ, মানে ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছ, ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছ। আলটিমেটলি যেখানে যাচ্ছ শুধু সেই সাইনটাকে লিখবে সব সময়। ব্যাটারির ক্ষেত্রে বা ভোল্টেজের ক্ষেত্রে যেটা বসানো থাকে সেটাই লিখে দিতে হয়। এবার এটা সমান সমান 0 লিখতে হয়। এটা হলো প্রথম ইকুয়েশন, এটা হলো 1 নম্বর সমীকরণ। এভাবে সলিউশন করতে হয়। এবার চলে আসবো এই লুপটার ক্ষেত্রে। প্রথমে আমি বি থেকে ইতে যাব, ভালো কথা দেখো এদিকে তাকাও। আমি বি থেকে ইতে যাচ্ছি, কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট একই দিকে যাচ্ছে, বি থেকে ইর দিকে। কোন কারেন্টটা যাচ্ছে, I মাইনাস I1 যাচ্ছে। রেজিস্ট্যান্স কত আছে, R2, গুণ করে দেবো, সিম্পল গুণ।
আই মাইনাস আই ওয়ান ইন্টু আর, আর টু আর টু আর টু আর টু, দুজনের ডিরেকশন একই দিকে, তো নেগেটিভ সাইন ইউজ করব। দেন খেয়াল করো, দেন আমি ই থেকে এফে যাব, ইতে চলে গেছি, এবার ই থেকে এফে যাব, এখানে কি কোনো রেজিস্ট্যান্স আছে? নেই, শুধু ব্যাটারি আছে, শুধু ব্যাটারি V2 বসানো আছে, ব্যাটারি ভোল্টেজ বসানো আছে। তাহলে কি স্যার কারেন্টের সাথে ভোল্টেজকে গুণ করব? না, করব না রে ভাই। কেন করব? কারেন্টের সাথে ভোল্টেজকে গুণ করব না? করব না তো। তাহলে কি করব স্যার? যদি না করি তাহলে কি করব? কারেন্টের সাথে আপনি বলছেন ভোল্টেজ গুণ করব না, ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারিটাকেই লিখতে হয়, V2টাকেই লিখতে হয়। তাহলে V2 লেখো। স্যার সাইন কি নেবো বুঝতে পারছি না। তুমি কোথা থেকে কোথায় গেছো দেখো, তুমি ই থেকে এফে গেছো, ই থেকে এফে এসছো, আলটিমেটলি এফে এসছো, মানে ব্যাটারির পজিটিভ থেকে আলটিমেটলি নেগেটিভে নেমেছো। আরে ভাই তুমি এইটা হয়ে এইখানে এসছো না, তুমি ওপরটার থেকে নিচে নেমেছো না, পজিটিভ দিক থেকে এসে তো নেগেটিভ দিকে ঢুকলে, পজিটিভ থেকে তো নেগেটিভে ঢুকলে, আলটিমেটলি যেখানে এলে সেই সাইন ইউজ করো, হয়ে গেল। এবার এফ থেকে তুমি কোথায় যাচ্ছ? সিতে। এফ থেকে তুমি যাচ্ছ হচ্ছে সিতে, কারেন্ট এফ থেকে সিতেই যাচ্ছে, একই দিকে যাচ্ছে আমার সাথে সাথে, আমিও এফ থেকে সিতে যাচ্ছি, কারেন্টও এদিকে যাচ্ছে। কারেন্ট কত? কারেন্ট আই মাইনাস আই ওয়ান। রেজিস্ট্যান্স আছে? হ্যাঁ স্যার আছে, গুণ করে দাও, আই R4 ইন্টু আই মাইনাস আই ওয়ান, গুণ করে দিলাম। সাইন কি বসাবো? আমি এফ থেকে সিতে যাচ্ছি, কারেন্টও একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে নেগেটিভ সাইন, নেগেটিভ ইউজ করো, খতম। এরপরে এফ থেকে সি অবধি হয়েছে, তুমি বি থেকে যাত্রা শুরু করেছিলে, খেয়াল করো, বি থেকে যাত্রা শুরু করেছো, তোমাকে আবার বিতে ফিরতে হবে। এবার সি থেকে তোমাকে বিতে যেতে হবে, সি থেকে বিতে যেতে হবে, এবার সি থেকে বিতে যেতে হবে। তুমি যাচ্ছ সি থেকে বিতে, কারেন্ট কি করছে? কারেন্ট বি থেকে সিতে নামছে। এবার উল্টো দিক হয়ে গেছে, উল্টো দিক হলে পজিটিভ সাইন, কারেন্ট কত? কারেন্ট আই ওয়ান, রেজিস্ট্যান্স কত? R3, I1R3 গুণ করে এটা ইকুয়ালস টু 0, খতম কাহানি। এই হচ্ছে দুটো সমীকরণ। দুটো সমীকরণকে সুন্দরভাবে যদি অপনয়ন করতে পারো তো তোমার সমীকরণ এসে যাবে, আরামসে এসে যাবে। তো চলো, এটা হয়ে গেল আমাদের। নেক্সট আমি এবার অঙ্কতে ঢুকবো। এইটা দেখো HS 2018 সালের প্রবলেম পড়েছিল, এটা আমি একটু পরে করছি, WBJEতে এসেছিল। আমি এই অঙ্কটাকে আগে করে নিচ্ছি, ঠিক আছে, তারপর আমি এই অঙ্কটাতে আসবো। এটা তোমাদের দুয়ারি মাইতি মজুমদারের বইয়ের উদাহরণের প্রশ্ন, ঠিক আছে, এটা দুয়ারি মাইতি মজুমদারের বইয়ের উদাহরণও পাবে এবং এটা প্রশ্ন বিচিত্রাতেও আছে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমাকে দেখো সার্কিটটাকে কিভাবে ড্র করতে হবে দেখো। তো আমি প্রথমত সার্কিটের নামকরণ করে নিয়ে একটু নিজের মতন করে নামকরণ করছি। এই পয়েন্টের নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি, এটার নাম দিচ্ছি ই, এটার নাম দিচ্ছি এফ। সবকটা পয়েন্টগুলো নামকরণ করে নিলাম। এবার আমি আমার পছন্দ মতো যে সার্কিট ভাল লাগে সেখান থেকে কারেন্ট ছাড়বো। তা আমার সুবিধা হয় আমি এইখান থেকে কারেন্ট ছাড়বো, 2 ভোল্টার থেকে কারেন্ট ছাড়বো, এদিক দিয়ে কারেন্ট ছাড়বো না, ইচ্ছা আমার। তুমি চাইলে এটা দিয়ে কারেন্ট ছাড়তে পারো, কিন্তু মাথায় রাখবে যেটা পজিটিভ প্রান্ত, এটা পজিটিভ, এটা নেগেটিভ, বড়টা পজিটিভ হয়, বড়টার দিক দিয়ে কারেন্টকে ঘোরাবে সবসময়, যদি ওইটা দিয়ে ছাড়ার ইচ্ছা থাকে। তো আমার দরকারও নেই, আমি অত পাকামো করবো না। আমি এটা পজিটিভ ধরেছি, এটা নেগেটিভ ধরেছি, এটা ব্যাটারির বড় দাগ, তো এটা পজিটিভ, এটা নেগেটিভ, তো এই দিক দিয়ে কারেন্ট ছাড়বো। মনে করলাম আই কারেন্ট ছাড়লাম, আই কারেন্টটা এখানে যাবে, যাওয়ার পর এই পয়েন্টে এসে কারেন্টটা ডিভাইড হওয়ার একটা চান্স পাবে। এদিকে মনে করলাম I1 চলে গেল, তাহলে বাকি থাকা I মাইনাস I1 এখান থেকে যাবে। এবার এই I মাইনাস I1 আবার এখান থেকে যাবে, I মাইনাস I1, ঠিক আছে। সেই I মাইনাস I1 এখান থেকে হয়ে এখানে নামবে, I মাইনাস I1 এখানে নামলো, আর এদিক থেকে I1 গেল, গিয়ে এখানে এসে মিট আপ করলো I1টা। এবারে এদিক থেকে যে I1 গেল, ওপর থেকে যে I মাইনাস I1 নামলো, দুটো এসে ই পয়েন্টে মিলিত হওয়ার পরে I1 আর I1 কেটে যাবে, কারণ এটা প্লাস I1 আর এটা নেগেটিভ I1, কেটে যাবে দুটো, গিয়ে এইখানে আবার I হয়ে যাবে। এই আইটাই আবার এই আইটাই আবার এর মধ্যে দিয়ে যাবে, এই আইটাই আবার এর মধ্যে দিয়ে যাবে, এই আইটাই আবার এর মধ্যে দিয়ে যাবে। কেন হলো ব্যাপারটা বুঝতে পারলে? কনফিউজ হবে না কিন্তু। I1 আসছিল, ওপর থেকে I মাইনাস I1 আসছিল, I মাইনাস I1 আর এদিকের I1 দুটোকে যোগ করে দেখো,
এইটা আর এইটাকে যোগ করে দেখো, এই পয়েন্টে যোগ হবে, যোগ হওয়ার পর এরা দুজন যোগ হবে না, এ আর এ, এ আর এ, এই পয়েন্টে এসে যোগ হবে, যোগ হলে এইটার সাথে এইটা যোগ হলে কেটে যাবে, গিয়ে শুধু আই পড়ে থাকবে, যোগ করে দেখতে পারো। তো এই আইটাই আবার ফিরে আসবে। তুমি ব্যাটারি থেকে কত কারেন্ট ছেড়েছিলে, এই ব্যাটারি থেকে আই, ফেরত কত দিলে, আই ফেরত দিলে, যত ছেড়েছো ততই ফেরত দিচ্ছ। তাহলে ঠিক আছে, এবার লুপ বানানো শুরু করো। তো প্রথমত আমি যে লুপটা নিয়ে কাজ করবো, আমি এ থেকে বিতে যাব। আমি কিভাবে যাচ্ছি দেখো, আমি এ থেকে বিতে যাব, ঠিক আছে, এ থেকে বিতে যাব, বি থেকে ইতে যাব, বি থেকে ইতে যাব, তারপরে ই থেকে এফে যাব, ই থেকে এফে যাব, এফ থেকে আবার এতে ফিরে আসবো, এফ থেকে আবার এতে ফিরে আসবো। আমি এই পথ অনুযায়ী চলবো, এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে আবার এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে আবার এভাবে চলবো। তাহলে স্টার্ট করছি এ থেকে বির মধ্যে কোনো রেজিস্ট্যান্সই নেই, কোনো ঝামেলাও নেই, ঠিক আছে। তাহলে এ থেকে বি হয়ে গেল। এবার বি থেকে ই, বি থেকে ইতে আমি যাচ্ছি, কারেন্টও আমার সাথে সাথে যাচ্ছে, কারেন্টও আমার সাথে সাথে এদিকে যাচ্ছে। কত কারেন্ট যাচ্ছে, I1। রোধ কত বসানো আছে, 20 ওহম। তাহলে I1 আর 20-র গুণ, সিম্পল, 20 ইন্টু I1 এর গুণ হবে, দুজনে একই দিকে যাচ্ছি, আমিও বি থেকে ইতে যাচ্ছি, কারেন্টও বি থেকে ইতে যাচ্ছে, তাহলে নেগেটিভ সাইন, নেগেটিভ লিখলাম। দেন আমি নামছি ই থেকে এফে, কারেন্টও এইদিকে নামছে, বাট কোনো রেজিস্ট্যান্স নেই, তাই কিছুই হবে না। ই থেকে এফ এর মধ্যে কোনো রেজিস্ট্যান্সই নেই, তাই কিছু হবেই না, চিন্তার কিছু দরকারই নেই, গল্প শেষ। ই থেকে এফ অব্দি আসা হয়ে গেছে। এর পরের বার শোনো, আমি এফ থেকে এতে যাব, আমি এর পরের বার এফ থেকে এতে যাব, এফ থেকে এতে যাব, কারেন্টও কিন্তু আমার সাথে তাই কাজ করছে, এফ থেকে এতে যাচ্ছে। তো কত কারেন্ট যাচ্ছে, আই, রেজিস্ট্যান্স কত, 0.0 ওহম, একই দিকে যাচ্ছি দুজনে, আমিও এফ থেকে এতে যাচ্ছি, কারেন্টও একই দিকে যাচ্ছে, তাহলে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণ হবে। তো কারেন্ট আই আর রেজিস্ট্যান্সের গুণ, আই ইন্টু 0.1 এর গুণ, একই দিকে বলে মাইনাস সাইন, আমিও এফ থেকে এতে যাচ্ছি, কারেন্টও একই দিকে যাচ্ছে, তাই মাইনাস সাইন। তারপর আমি আলটিমেটলি নেগেটিভ প্রান্ত থেকে এফ থেকে হয়ে এতে এলাম, এফ থেকে হয়ে এতে এলাম, মানে নেগেটিভ থেকে পজিটিভে এলাম, নেগেটিভ থেকে পজিটিভে এলাম, তাই পজিটিভ ইউজ করব। ভোল্টেজ কত আছে, 2 ভোল্ট, তাই 2 ইউজ করব, সমান সমান 0, সমান সমান 0। এবারে একটা কাজ করতে পারো, যে তুমি চাইলে এখান থেকে যে কাজটা করবে সেটা হচ্ছে, এখানে দেখো -20 I1 আছে, আর এটা I ইন্টু 0.1 আছে, তো -20 I1 লেখো সবার আগে, -20 I1, তারপরে দেখো এখানে রয়েছে -I ইন্টু 0.1, -I ইন্টু 0.1, পয়েন্ট তুলে দাও, নিচে একটা 10 চলে আসবে, ইকুয়ালস টু এখানে থাকা যে +2 ওইটাকে ওপাশে নিয়ে চলে যাব, তো নিয়ে চলে গেলে এটা হয়ে যাবে কত, -2 হয়ে যাবে। তো এখান থেকে যদি মাইনাস কমন চলে যায়, মাইনাস কমন চলে গেলে এটা হবে 20 I1 মাইনাস কমন চলে গেলে প্লাস হয়ে যাবে, আই এর সাথে 1-এর গুণ I/10, এটা সমান সমান -2, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 20 I1 এটা প্লাস I/10 এটা সমান সমান 2, সমীকরণ নাম্বার 1 রেডি হয়ে গেল, 1 নাম্বার সমীকরণ রেডি। আচ্ছা, নেক্সট দেখো কি করতে হবে। তাহলে আমাদের কাছে প্রথম লুপটার খেলা শেষ, এই যে লুপটা নিয়ে যে গেম খেলার কথা সেই লুপটা আমি খেলে ফেলেছি। এবার আমি সেকেন্ড লুপটা নিয়ে খেলবো, সেকেন্ড লুপটা নিয়ে। তাহলে বি থেকে আমি সিতে যাব, প্রথমত বি থেকে সিতে, এখানেই লিখছি, যেখান থেকে যেখানে যাব এখানেই লিখছি, বি থেকে সিতে যাব, কিছুই নেই, বি থেকে সির মধ্যে কিছুই নেই, না রেজিস্ট্যান্স না কেউ নেই, অসুবিধা কিছু নেই। তারপরের বার দেখো, আমি পজিটিভ প্রান্তের দিক থেকে সি থেকে, তো তারপরের বার আমি ডির দিকে যাব, সি থেকে তো তারপরের বার আমি ডির দিকে যাব না, সি থেকে তো ডির দিকে যাব, তো ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ মেরুর দিকে যাচ্ছি, পজিটিভ থেকে নেগেটিভ মেরুর দিকে যাচ্ছি, তাহলে মাইনাস হবে। তাহলে প্রথমত হচ্ছে মাইনাস তো হবে, আর ভোল্টেজ যেখানে থাকে সেখানে কারেন্ট ফারেন্ট গুণ করতে নেই, ডাইরেক্ট ভোল্টেজটাকে লিখে দিতে হয়। পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছি, নেগেটিভের দিকে যাচ্ছি তাই নেগেটিভ সাইন নেবো, ভোল্টেজের ক্ষেত্রে শুধু ভোল্টেজ লিখে দিতে হয়, 1 ভোল্ট আছে 1 লিখে দেবো, 1 লিখে দিলাম।
দেন এবারে আমি এই 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছি, কত কারেন্ট নিয়ে যাচ্ছি? I মাইনাস I1 কারেন্ট নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি সি থেকে ডির দিকে, কারেন্টও তাই কাজ করছে, ও না সি থেকে ডির দিকে যাচ্ছে। তো ভালো কথা, ও সি থেকে ডির দিকে যাচ্ছে, আমিও একই দিকে যাচ্ছি, নেগেটিভ সাইন, আগে নেগেটিভ বসিয়ে নিলাম। কারেন্ট কত? I মাইনাস I1, কারেন্ট হচ্ছে I মাইনাস I1। রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, তাহলে রেজিস্ট্যান্স 1 ওহম, তাই 1 দিয়ে গুণ করলাম। রেজিস্ট্যান্স 1 ওহম, তাই 1 দিয়ে গুণ করলাম। তারপর ডি থেকে ইর মধ্যে কোনো কিছু নেই, খাতাম নেই। তারপর আমি তাহলে ডি থেকে ইতে চলে গেলাম, যেতে তো হবে, থাকুক আর না থাকুক, যেতে তো হবে রে ভাই। ডি থেকে ইর মধ্যে কিছু নেই। তারপরের বার ই থেকে আবার বিতে ফিরছি, পরের বার ই থেকে আবার বিতে ফিরছি, ই থেকে আবার বিতে ফিরছি। তাহলে আমি ফিরছি ই থেকে বিতে, আমি ফিরছি, আমি ই থেকে বিতে ফিরছি, কিন্তু কারেন্ট এই দিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, আমার উল্টো দিকে যাচ্ছে। আমি ই থেকে বিতে যাচ্ছি, কারেন্ট উল্টো দিকে যাচ্ছে, তাহলে সাইন কি হবে? প্লাস সাইন, তাহলে হবে হচ্ছে প্লাস সাইন। কারেন্ট কত? I1, রেজিস্ট্যান্স কত? 20, কারেন্ট I1, রেজিস্ট্যান্স 20, I1 ইন্টু 20, এটা সমান সমান 0। খতম, আর কিছু নেই এখানে। কি করব দেখো, তাহলে হয়ে গেছে কোশ্চেনের সলিউশন। এই 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, ব্র্যাকেটটা বুঝে খুলে ভাঙো, মানে বুঝে খুলবে, মাইনাস I। তো পরের ইকুয়েশন হবে হচ্ছে, পরের ইকুয়েশন কত হবে? মাইনাস I, ঠিক আছে, ব্র্যাকেট খুলছি বুঝে, মাইনাসে প্লাসে মাইনাস I, মাইনাসে মাইনাসে প্লাস I1, প্লাস I1, তারপরে হচ্ছে তোমার I1 ইন্টু 20 করলে 20 I1, 20 I1, দেন -1 আছে, ওটা ওপারে চলে যাবে, তো প্লাস I1 হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে। দেখে নিই একবার, মাইনাস I, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার মাইনাস মাইনাসে প্লাস I1, প্লাস I1 ঠিকই আছে, তারপরে হচ্ছে I1 ইন্টু 20 মানে 20 I1 ঠিকই আছে, আর এখানে -1 আছে, ওপাশে চলে গেল, +1 হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেশনটা চেক করবে, ক্যালকুলেশন যেন কখনো গন্ডগোল না হয়, তাহলে অঙ্ক মিলাতে পারবে না। ক্যালকুলেশন যেন কখনো গন্ডগোল না হয়। তাহলে এই 20 I1 আর 1 I1 গুণ করলে হবে 21 I1, তো 21 I1, 21 I1, 21 I1, আর এটা হচ্ছে মাইনাস I সমান সমান 1, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। দেখো এখানে নেগেটিভ I আছে, ঠিক এটার মতন এটাকে বানানোর জন্য এই সমীকরণটার সাথে এটা 10 দিয়ে গুণ করব, এটা 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করলে এটা 200 I1 হয়ে যাবে, 200 I1। এবার এর সাথে একটা 10 দিয়ে গুণ করলে, এর সাথে একটা 10 দিয়ে গুণ করলে 10 আর 10 কেটে যাবে, এই 10 আর এই 10 কেটে যাবে, তাহলে 10 দিয়ে যদি গুণ করি, 10 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 10 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার এই 10 আর এই 10 কেটে যাবে, শুধু I পড়ে থাকবে। এবার একেও 10 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তো এটা সমীকরণ নাম্বার 3 লিখলাম। তাহলে 1 নাম্বার সমীকরণকে অপনয়ন করব বলে এটার সাথে 10 দিয়ে গুণ করে নিলাম, আর এটা যা আছে দেখে দেখে তলায় বসিয়ে দেবো। 21 I1 মাইনাস I ইকুয়ালস টু 1 সমান সমান, এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। সিম্পল যোগ করো, যোগ করলে এটা এটা কেটে যাবে, 200 I1 আর 21 I1 যোগ হবে, তো 221 I1 আর 20 আর 1 যোগ করো 21 হবে। এবার 221টাকে তলায় ভাগ করো, তাহলে হবে I1 সমান সমান 21/221, 21/221। পয়েন্ট মারো ক্যালকুলেটারে, কত হয় দেখো, 21/221 ক্যালকুলেটারে মেরে আমি বলছি তোমাকে কত হয়, ক্যালকুলেটারে মেরে বলছি, 21/221 ওই 0.950। I1 এর যে মান দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে 0.095 অ্যাম্পিয়ার, মানেই 95 মিলি অ্যাম্পিয়ার, এত মানেই 95 মিলি অ্যাম্পিয়ার। এবার I1 কোন জায়গাটা ধরেছিলাম? I1 ধরেছিলাম এই জায়গাটা, এই 20 ওহম রোধের মধ্যে দিয়ে ধরেছিলাম I1, ঠিক আছে। দেখো এই জায়গা দিয়ে I1 ধরেছিলাম, এই লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে I1 ধরেছিলাম 20 ওহমের রোধের মধ্যে দিয়ে। কোশ্চেনে সেটাই জানতে চাইছে, 20 ওহম রোধের মধ্যে দিয়ে। যদি বাই চান্স কখনো এই 1 ওহমের মধ্যে দিয়ে জানতে চাইতো, তাহলে আবার আইটাকে বার করতে হতো, আর যে I1 রয়েছে এই I আর I1 এর মান দুটো বসিয়ে এইটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে বার করতাম। কিছুই না, এই যে I1 বেরিয়ে গেছে, তো এটা নিয়ে এবার যে কোনো হয় এটাতে নয় ওটাতে বসিয়ে I ক্যালকুলেট করে নিতাম, নিয়ে তারপরে দুটোর মান, I এর মান আর I1 এর মান নিয়ে গিয়ে এইটার মধ্যে বসিয়ে এটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে বার করে নিতাম।
ঠিক আছে, এই হচ্ছে কাজ। 20 ওহমের মধ্যেই জানতে চেয়েছে, 20 ওহম তো এইটা, এর মধ্যে দিয়ে I1 ধরেছো, তো I1 বেরিয়ে গেছে। I1 কত বেরিয়েছে আমাদের বেরিয়েছে হচ্ছে 0.095 অ্যাম্পিয়ার, আমাদের বেরিয়েছে 0.095 অ্যাম্পিয়ার, ওদের কত বেরিয়েছে 95 মিলি অ্যাম্পিয়ার। তো দুটোর মানে একই, দুটোর মানে হচ্ছে একই, তো এটা ঠিক আছে। এবার চলে আসবো সালের কোশ্চেনটাতে, যেটা আমাদের ইয়ারে পড়েছিল উচ্চ মাধ্যমিকে। এই কোশ্চেনটাতে চলে আসবো। এই কোশ্চেনটা দেখো, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, 18 সালে আসা কোশ্চেন। এই কোশ্চেনটা WBJEতেও পড়েছে 15 সালে, ঠিক আছে, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, একদম ইজি কোশ্চেন, বুঝে সুঝে সলভ করবে। যেটা বললাম, ঠিক আছে, সিম্পল জিনিস, একই নিয়ম মেনে চলো, যে 3টে ব্যাটারি দিয়েছে, কিছু আসা যায় না, যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট ছাড়ো। এটা থেকে কারেন্ট ছাড়লাম পজিটিভ, এটা নেগেটিভ, এখান থেকে কারেন্ট ছাড়লাম I, এই কারেন্টটা এইখান থেকে কারেন্ট ছাড়লাম I1 মনে করো। ওরা I দিয়ে দিয়েছে তো দিক, ওরা দিয়েছে দিক, আমি I1 কারেন্ট ছাড়বো। এবারে I1 কারেন্ট ছাড়লাম, এটার মধ্যে I1 যাবে, I1 যাবে 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 যাবে, এটার মধ্যে দিয়েও I1 যাবে, যাওয়ার পর যখন এই লাইনে আসবে তখন কারেন্টটা এদিকে কিছুটা ডিভাইড হবে। তো ওরা বলছে এদিকে যে কারেন্টটা নামবে সেই কারেন্টটা নাকি I নামবে, নামুক না, আমি তাহলে এইদিকে I1 মাইনাস I পাঠাবো। এবারে I1 মাইনাস I পাঠাবো। I1 কারেন্ট যাচ্ছিল, তার মধ্যে I এদিকে নেমে গেছে, নেমে যাক, তাহলে বাকি কারেন্ট I1 মাইনাস Iটা এদিকে যাবে, তো সেই কারেন্ট আবার এখান থেকেও যাবে I1 মাইনাস I, এটা আবার আসবে এখানে এসে মিলিত হবে I1 মাইনাস I। এবারে দেখো, লক্ষ্য করো, এদিক থেকে I আসছে আর এদিক থেকে I1 মাইনাস I আসছে, দুটো এসে এই পয়েন্টে মিলিত হবে। মিলিত হলে এই লাইন দিয়ে কত কারেন্ট যাবে বলো? এদিক থেকে I আর এদিক থেকে আসা I1 মাইনাস I, এদিক থেকে I আর এদিক থেকে আসা I1 মাইনাস I, তাহলে I প্লাস I1 মাইনাস I কেটে যাবে, শুধু I1 পড়ে থাকবে, সেই I1টাই আবার এখানে রিটার্ন করবে, এইখানে রিটার্ন করবে। তুমি এই ব্যাটারি থেকে কত কারেন্ট ছেড়েছিলে? I1 কারেন্ট ছেড়েছিলে, I1 কারেন্ট ছেড়েছিলে, সেই I1 কারেন্টটাই ঘুরে টুরে আবার সেই I1 কারেন্টই ফিরে আসছে। এবার তুমি তোমার মতন করে নামকরণ করো, অঙ্ক সলভ করা শুরু করো, মজা করা শুরু করো এখান থেকে। তো চলো, আমি এটার নামকরণ করলাম, এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B, এটার নাম দিলাম C, এটার নাম দিলাম D, এটার নাম দিলাম E, এটার নাম দিলাম F। প্রথমে A B E F আবার A থেকে B যাব, A থেকে B যাব, B থেকে আবার E তে আসবো, B থেকে E তে আসবো, E থেকে F এ আসবো, E থেকে F এ আসবো, F থেকে আবার এতে যাব, F থেকে আবার এতে যাব, এই হবে আমার রুট। আমি এই রাস্তায় চলবো। প্রথমে আমি A থেকে B তে যাচ্ছি, A থেকে B এর মধ্যে কেউ নেই, ঝামেলা হাঁটাও। তারপরে আমি B থেকে E তে যাব, তারপরে আমি B থেকে E তে যাব, B থেকে E তে আসছি, ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভে ঢুকছি, B থেকে যেই E তে আসবো ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভে ঢুকবো, তার মানে +2 ভোল্ট লিখতে হবে, +2, তো +2 লিখলাম। তারপরে আমি কি করলাম, এখান থেকে নেমে I কারেন্ট নিয়ে আমি ইতে আসছি, কারেন্ট আসছে কারেন্ট I আসছে, I কারেন্ট আসছে, রেজিস্ট্যান্স 2, I কারেন্ট আর 2 গুণ হয়ে যাবে, দুটো 2 ইন্টু I গুণ হয়ে গেল। কিন্তু মাথায় রাখো, আমি B থেকে ইতে আসছি, কারেন্টও একই সাথে নামছে, নেগেটিভ সাইন হবে, নেগেটিভ সাইন, তাহলে E অবধি হয়ে গেল। এবার E থেকে F এ, E থেকে F এর মধ্যে কেউ নেই, কোনো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স নেই, কোনো ভোল্টেজ নেই, ঝামেলা হাঁটাও, তাহলে Fও হয়ে গেল। এবার F থেকে এতে, F থেকে আমরা এতে যাব, F থেকে আমরা এতে যাব, F থেকে যেই এতে যাব, তুমি লক্ষ্য করে দেখো, তুমি ব্যাটারির নেগেটিভ মেরু থেকে পজিটিভ মেরুতে যাচ্ছ, ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছ। ব্যাটারির ক্ষেত্রে শুধু ব্যাটারি মানটাই বসানো হয়, আলটিমেটলি কোথায় যাচ্ছে? পজিটিভে। F থেকে এতে আলটিমেটলি কোথায় যাচ্ছে? পজিটিভে, তাহলে পজিটিভ সাইন বসাবে, পজিটিভ বসাবে, ভোল্টেজ কত? 2 বসালে খতম। কারেন্ট I1 আর রেজিস্ট্যান্স 2 আগে গুণ করে নাও, I1 ইন্টু 2, তারপর চিন্তা ভাবনা করো তুমি কোন দিক থেকে কোন দিকে গেছো। তুমি F থেকে এতে গেছো, কারেন্টও এইখান থেকে এই দিকে গেছে, এর দিকে গেছে, একই দিকে গেছে, তাহলে নেগেটিভ সাইন ইজিক্যাল টু 0, খতম। এবার হিসাব করো কত হচ্ছে, এখানে হচ্ছে -2I, -2I, -2I1, -2I1, 2 আর 2 যোগ করলে 4 হবে, ওই দিকে চলে যাবে, তো -4 হবে। এই হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এটা একটা ইকুয়েশন তোমাকে বানিয়ে দিলাম, এটা একটা ইকুয়েশন তোমাকে বানিয়ে দিলাম। আমাদের এই লুপটা শেষ, এই দিকের লুপটা খতম। এবার আমি এই পাশের লুপটা করব, লুপটা করে আমি ছেড়ে রেখে দেবো, তোমরা কিন্তু নিজেরা উত্তর বলবে কত অ্যান্সার হচ্ছে, নিজেরা বলবার চেষ্টা করবে কত অ্যান্সার হচ্ছে।
তো তুমি লক্ষ্য করো, তুমি বি থেকে সিতে যাচ্ছ প্রথমে। তো প্রথম কেস, আমি বি থেকে সিতে যাচ্ছি, কেউ নেই আমার সঙ্গে, কেউ নেই। বি থেকে সিতে যাচ্ছি, কেউ নেই, কোনো ঝামেলাও নেই, ঠিক আছে, যে সিঙ্গেল তার ক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না। এবার সি থেকে বিতে আসছি, সি থেকে বিতে আসছি, কারেন্ট কত, I1 মাইনাস I1 মাইনাস I, রেজিস্ট্যান্স কত 2, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, আমিও সি থেকে ডিতে নামছি, কারেন্টও একই দিকে নামছে, তাহলে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, I1 মাইনাস I, এটা কারেন্ট, ঠিক আছে, ইন্টু রেজিস্ট্যান্স, একই দিকে নামছি তাই মাইনাস সাইন। আমিও সি থেকে ডিতে নামছি, কারেন্টও একই দিকে নামছে তাই মাইনাস সাইন। তারপরে দেখো আমি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যাব, এই দিক থেকে এই দিকে যাব, সি থেকে ডিতে যাব, মানে পজিটিভ থেকে নেগেটিভে যাব, আলটিমেটলি নেগেটিভে যাচ্ছি, তো নেগেটিভ ভোল্টেজটা লিখবো, নেগেটিভ ভোল্টেজ 2 আছে, 2 লিখলাম, খতম। তারপরে আমি চেষ্টা করো ডি থেকে ইতে, কেউ নেই, কোনো ঝামেলা নেই। এবার ই থেকে আবার বিতে উঠবো, এবার লক্ষ্য করো, আমি ইর দিক থেকে বির দিকে যাওয়ার চেষ্টা করছি, আমি ই থেকে বিতে যাব, কিন্তু কারেন্ট তো নিচে নামছে ভাই, তাহলে প্লাস সাইন হবে। কারেন্ট কত, কারেন্ট I, রেজিস্ট্যান্স কত 2, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স 2I হয়ে গেল। আচ্ছা, তারপরের বার আমি ই থেকে বিতে যাচ্ছি, আমি কিন্তু ই থেকে বিতে যাচ্ছি, বি থেকে শুরু করেছিলাম, আবার বিতে ফিরছি, মানে ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভে ফিরছি, তো -2 হবে, -2, এটা এই সমান 0। তাহলে লিখতে হবে পথটা, বি থেকে সিতে গেছি, সি থেকে ডি, ডি থেকে ই, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে আবার বি, শেষ, এই হয়ে গেল লুপ। এবার এটাকে গুণ করো, 2 এর সাথে -I1 এর গুণ -2I1, 2 এর সাথে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, +2I, আর এখানে হচ্ছে +2I, আর এখানে -2 আর -2 মিলে -4 সমান 0। তো -2I1 আর 4I1, এই যে 2I 4I হবে, আর -2I1 প্লাস 4I, এটা সমান -4টা ওইদিকে যাবে, তো +4, এটা 2 নম্বর সমীকরণ, আর আগেরটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, আগেরটা 1 নম্বর সমীকরণ। এই দুটোকে ধরে অপনয়ন করো, করে তুমি উত্তর মেলাও, খতম করো, করে I1 আর I2 এর মান বার করো, ঠিক আছে। I এর মানটা জানতে চেয়েছে, এই I এর মানটা জানতে চেয়েছে, বার করে আমাকে দেখাও, বার করে দেখবে, কমেন্টে বলবে এটার মান কত হবে, কমেন্টে বলবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা নতুন জিনিস শিখতে চলেছি, সেই জিনিসটা কি, সেই জিনিসটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। তো একবার আমার বান্ধবী, সেই বান্ধবী আমাকে বলে ওয়াশিংটন ব্রিজ, আমি বললাম কেন ওয়াশিংটন ব্রিজ কেন? এবার সে পরবর্তীকালে আমি তাকে বললাম যে হুট করে ওয়াশিংটন ব্রিজ বলার মানে কি, পরে জানতে পারলাম সে আর্টসের স্টুডেন্ট ছিল, তো সে আমাকে বলে ওয়াশিংটন ব্রিজ। আমি বললাম ওয়াশিংটন ব্রিজ আবার কোথা থেকে? বলে তোমাদের ফিজিক্সে একটা জিনিস আছে না। আমি বলি কি জিনিস আছে? বলে ওয়াশিংটন ব্রিজ। আমি বললাম ওয়াশিংটন ব্রিজটা আবার কি জিনিস, ঠিক আছে? তারপর বলছে না আমি দেখেছি ওয়াশিংটন ব্রিজ। আমি বলি কি করে? আরে হুইটস্টোন ব্রিজটাকে কেউ যদি এরকম ভাবে লেখে, ইংলিশ বানানটা এইটা হয় হুইট স্টোন, ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ। তো ব্যাপারটা বোঝো ভালো করে, এখানে ডাব্লু দিয়ে শুরু। তো আমাকে কি বলেছে, বলছে যে হুইটস্টোন ব্রিজটাকেও বলছে ওয়াশিংটন ব্রিজ, কারণ ওদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কি সব লেখা টেখা আছে, তার মধ্যে ওই ওয়াশিংটন ব্রিজের স্টোরি আছে। তো সেটা দেখে আমাকে বলছে যে তোমাদের ওই ফিজিক্সে একটা লেখা আছে না যে ওয়াশিংটন ব্রিজ, সব আমাদের পড়া হয়ে গেছে, এগুলো ওয়াশিংটন ব্রিজ আবার কবে দিয়ে থাকলো আমাদের ইয়েতে। পরে জানা গেল সেটা হুইটস্টোন ব্রিজের কথা বলছিল, ঠিক আছে। তো যাই হোক, হুইটস্টোন ব্রিজ দেখতে কীরকম হয়, কনসেপ্ট কীরকম হয় একটুখানি ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হুইটস্টোন ব্রিজ হচ্ছে কোনো অজ্ঞাত রোধ নির্ণয় করবার জন্য ব্যবহার করা হয়, এবং হুইটস্টোন ব্রিজের একটা ব্যালেন্সড কন্ডিশন আছে, বলছি কি সেটা। হুইটস্টোন ব্রিজ দেখতে জেনারেলি এরকম হয়, এইরকম টাইপের একটা দেখতে হয় হুইটস্টোন ব্রিজ, এই ঠিক আছে, এই ঠিক আছে। এখানে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে, ঠিক আছে। গ্যালভানোমিটারের রোধকে জি ধরা হয়, এই রোধটাকে R1 নাম দিলাম, এটাকে R2 নাম দিলাম। এদিকে একটা রোধ থাকবে, সেই রোধের নাম আমি দেব হচ্ছে, হ্যাঁ, এই দিকে একটা রোধ থাকবে, সেই রোধের নাম দেব আমি হচ্ছে R3, আর এইখান থেকে একটা রোধ থাকবে, সেই রোধটার নাম দেব আমি R4,
এটার নাম দেব R4। এই সবকটা রেজিস্ট্যান্সকে নিয়ে আমি এই জায়গাতে একটা জুড়ে দেবো ব্যাটারির সঙ্গে, যে ব্যাটারির মেরুটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত ভি ভোল্টেজ। খতম। এই হচ্ছে ব্যাপার। তো বলছে হুইটস্টোন ব্রিজে, বলছে একটা কনসেপ্ট আছে হুইটস্টোন ব্রিজে, শুনবে ভালো করে। যদি এই জায়গার রেজিস্ট্যান্স আর এই জায়গার রেজিস্ট্যান্সের রেশিও যত হবে, মনে করো এই জায়গার রেজিস্ট্যান্স আর এই জায়গার রেজিস্ট্যান্সের রেশিও করে আমাদের 2:3 বেরিয়েছে। এবার এই পাশের রেজিস্ট্যান্স আর এই পাশের রেজিস্ট্যান্সের রেশিও যদি একই বেরোয়, তাহলে এই মাঝখানের লাইন দিয়ে কোনো কারেন্ট যায় না। ঠিক আছে, এইখানে থাকা গ্যালভানোমিটারটা তখন বেকার হয়ে যায়, কোনো কারেন্ট যায় না এই লাইন দিয়ে। ঠিক আছে, থাকা কারেন্টটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়, কোনো কারেন্ট যায় না এখান থেকে। অথবা তুমি এটাকে এরকমভাবেও ভাবতে পারো, উল্টোভাবেও ভাবতে পারো হুইটস্টোন ব্রিজকে। যদি মাঝখানের লাইন দিয়ে কোনো কারেন্ট না যায়, আমি ধরে নিলাম এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, যদি এখান দিয়ে কোনো কারেন্ট না যায়, তাহলে সবসময় জানবে এই পাশ আর এই পাশের রেশিও R1/R2 রেশিও যত হবে, R3 আর R4 এর রেশিও তত হবে, R3 আর R4 এর রেশিও তত হবে। এই অবস্থাটাকে আমরা বলে থাকি প্রতিমিত অবস্থা। প্রতিমিত অবস্থা বা ব্যালেন্সড কন্ডিশন, প্রতিমিত অবস্থা বা ব্যালেন্সড কন্ডিশন এটাকে বলা হয়। তো আমি কাজ করছি একটা, যে আমি মনে করলাম এখান থেকে আমাদের আই পরিমাণ কারেন্ট বেরোলো, আই পরিমাণ কারেন্ট এখান থেকে ঢুকলো, আই পরিমাণ কারেন্ট এখানে ঢুকবার পরে এদিকে ধরে নিলাম আমাদের I1 পরিমাণ কারেন্ট চলে গেল, I1 পরিমাণ কারেন্ট চলে গেল। তাহলে এদিকে কত কারেন্ট যাবে? I-I1 পরিমাণ কারেন্ট যাবে, এই কারেন্টটা যাবে। মনে করো এদিক থেকে I পরিমাণ কারেন্ট ঢুকলো এই পয়েন্টে, এদিকে I1 কারেন্ট গেলে বাকি কারেন্ট এদিকে যাবে, I-I1 কারেন্ট যাবে। I কারেন্ট তো ঢুকছিল, এদিকে I1 কারেন্ট গেলে এদিকে I-I1 কারেন্ট যাবে। এবার এই I1 কারেন্ট এখান থেকে এত দূর অবধি গিয়ে পৌঁছাবে, এই অবধি গিয়ে পৌঁছাবে। কত কারেন্ট পৌঁছাবে? I1 কারেন্ট পৌঁছাবে। পৌঁছানোর পরে এই কারেন্টটা দেখো, এই কারেন্টটা দেখো এদিকেও কিন্তু কিছু একটা নামবে, এদিকেও কিন্তু কিছু একটা নামবে। স্যার কত নামবে? যেহেতু এটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি ধরে নিলাম আইজি পরিমাণ কারেন্ট। গ্যালভানোমিটারের কারেন্টকে আইজি বলা হয়। আমি ধরে নিলাম এই লাইন দিয়ে আইজি পরিমাণ কারেন্ট যাবে, আইজি পরিমাণ কারেন্ট এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। যাক, আইজি পরিমাণ কারেন্ট যাক। আচ্ছা, এদিক থেকে কত কারেন্ট আসছে? I-I1 কারেন্ট আসলো। আচ্ছা, এবারে বোঝো ভালো করে, এবারে কথাটা শোনো, মন দিয়ে শোনো কথাটা। তোমার এই পয়েন্ট থেকে I-I1 কারেন্ট আসছিল, এদিক থেকে কত কারেন্ট আসছে? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আসছে, তাই আইজি কারেন্ট আসছে, আইজি কারেন্ট আসছে আর I-I1 কারেন্ট আসছে। দুটো কারেন্ট এই পয়েন্টে মিলিত হবে, মিলিত হওয়ার পর এই দিকে কত কারেন্ট যাবে? I-I1 প্লাস আইজি, এই পরিমাণ কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে। এদিক থেকে আসা I-I1, এদিক থেকে আসা আইজি, দুটো এসে এই পয়েন্টে মিট করবে। এই কারেন্টটা মিট করবে আর এই কারেন্টটা মিট করবে, I-I1 আর আইজি মিট করবে এখানে। মিট করার পরে এই কারেন্টটা এখান থেকে এখানে যাবে, মিট করার পর এই কারেন্টটা এখানে যাবে। আর I1 কারেন্ট যেহেতু এখানে উঠছিল, তার মধ্যে আইজি এদিকে চলে গেছে, তাহলে বাকি যে কারেন্ট থাকলো, বাকি কারেন্ট কত থাকলো? I1 মাইনাস আইজি, এটাই বাকি কারেন্ট থাকলো, এটা কারেন্ট বাকি থাকলো। আইজি এদিকে চলে গেছে, তাহলে বাকি কত কারেন্ট থাকলো? I1 মাইনাস আইজি, এই কারেন্টটা এখান দিয়ে যাবে, এই কারেন্টটা এখান থেকে যাবে। আইজি চলে গেছে, তাহলে I1 মাইনাস আইজি এই লাইন দিয়ে যাবে। যাওয়ার পর এরা এই পয়েন্টে এসে মিট করবে, তো এই লাইনে কত কারেন্ট বেরোবে? এদিক থেকে কত কারেন্ট যাচ্ছিল? I-I1 প্লাস আইজি, লিখবো এগুলো, I-I1 প্লাস আইজি, এটা এই দিক থেকে যাচ্ছিল। ওপরের দিক থেকে কত আসছিল? I1 মাইনাস আইজি, I1 মাইনাস আইজি, কাটাকাটি করলে মাইনাস আইজি প্লাস I1 মাইনাস I1 কেটে যাবে, আই পড়ে থাকবে। সেই আই কারেন্টটা এখান থেকে হয়ে আবার এখানে আই কারেন্ট ফিরে যাবে, যে আই কারেন্টটা পড়ে আছে সেটাই আবার এখানে ফিরে আসবে, আই কারেন্টটা। খতম। এবার নামকরণ করে সলিউশন করো, আর কিছু না। এ নাম দাও, বি নাম দাও, সি নাম দাও, ডি নাম দাও,
সলিউশন শুরু করো। প্রথমে এবিসি লুপ নিলাম, এ বি সি এ থেকে বিতে যাব, বি থেকে আবার সিতে যাব, সি থেকে আবার এতে আসবো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এই পথ ধরে যাব। আমি এ থেকে বিতে যাচ্ছি, কারেন্টও একই দিকে যাচ্ছে, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স I1 R1। আমিও এ থেকে বিতে যাচ্ছি, কারেন্টও এ থেকে বিতে যাচ্ছে, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, দুজনে একই দিকে যাচ্ছি, তাই নেগেটিভ সাইন। তারপরের বারে আমি বি থেকে সিতে যাচ্ছি, দেখো তাই লিখেছি, বি থেকে সিতে যাব তাই লেখা আছে, বি থেকে সিতে যাচ্ছি, কারেন্টও তাই করছে, এই দিক বরাবর যাচ্ছে, তাহলে নেগেটিভ সাইন হবে, দুজনে একই দিকে, নেগেটিভ সাইন। কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স IG ইন্টু জি হয়ে গেল। দেন সিতে আসার পরে আমি আবার এতে যাব, সি থেকে এতে যাব, সি থেকে এতে যাব, কারেন্ট কি করছে, কারেন্ট অপোজিট দিকে যাচ্ছে। এবারে আমি যাচ্ছি সি থেকে এতে, বাট কারেন্ট দেখো কারেন্টের ডিরেকশন এই দিকে আসছে, অপোজিট দিকে, মানে প্লাস সাইন হবে, প্লাস সাইন হবে। কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স I মাইনাস I1 ইন্টু রেজিস্ট্যান্স মানে R2, এই লিখলাম, এই টোটালটা সমান সমান 0। তাহলে আমি ফ্রেশ করে এখানে লিখছি I1 R1 নেগেটিভ মাইনাস IG ইন্টু জি প্লাস এই I মাইনাস I1 ইন্টু R2, এটা সমান সমান 0। এই যে সমীকরণটা আমি পেলাম, এটা 1 নাম্বার সমীকরণ, হলো। আচ্ছা, নেক্সট, এবারে আমি বি থেকে ডিতে যাব, ডি থেকে সিতে আসব, সি থেকে আবার বিতে ফিরব, বি ডি সি বি এই পথে যাব, করি। বি থেকে ডিতে যাব, ডি থেকে সিতে যাব, সি থেকে আবার বিতে ফিরব, বি থেকে ডিতে যাব, ডি থেকে সিতে যাব, সি থেকে আবার বিতে ফিরব। প্রথমে বি থেকে ডিতে যাচ্ছি, আমি যাচ্ছি বি থেকে ডিতে, কারেন্টও একই দিকে যাচ্ছে, খুব মজা, মাইনাস হবে, মাইনাস লিখলাম। কারেন্ট কত, I1 মাইনাস IG, রেজিস্ট্যান্স কত, R3, I1 মাইনাস I3, রেজিস্ট্যান্স R3 হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমি ডি থেকে এবারে সিতে যাব, কারেন্ট জ্বালাতন শুরু করেছে, দেখো কারেন্ট উল্টো দিকে যাচ্ছে, আমার সাথে যাচ্ছে না। আমি ডি থেকে সিতে যাচ্ছি, কারেন্ট উল্টো দিকে যাচ্ছে, বলে প্লাস সাইন হবে, প্লাস সাইন। কারেন্ট কত, I1 G আর রেজিস্ট্যান্স R4, I মাইনাস I1 প্লাস IG আর রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স R4, I মাইনাস I1 প্লাস IG, রেজিস্ট্যান্স R4 হয়ে গেল। পরের বারে আমি তারপরের বার সি থেকে বিতে ফিরছি, সি থেকে বিতে, কারেন্ট ওপর থেকে নিচে নামছে, ঝামেলা করছে, দেখো বিবাদ আমার ভাল লাগে না, আমি প্রেমের পূজারি, আমার এসব বিবাদ একদম ভাল লাগে না। আমি সি থেকে বিতে যাব আর কারেন্ট ওপর থেকে নিচে নামবে, তাহলে প্লাস হবে, আর কি হবে, ভাল লাগে না আমার এসব জিনিস, প্লাস হবে। কারেন্ট কত, এই লাইনের কারেন্ট কত, IG ধরেছি, গ্যালভানোমিটারের কারেন্ট IG আর এখানকার রেজিস্ট্যান্স G, IG ইন্টু জি, টোটালটার সমান 0 আসবে। এবারে প্রশ্ন হলো স্যার, প্রতিমিত অবস্থাতে আমরা জানি যে এই লাইনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, অর্থাৎ IG 0 হয়। প্রতিমিত অবস্থায় কি হয়, IG-র যে মান সেটা 0 হয়,
আইজির মান শূন্য, এর মধ্যে বসালে এই পুরো গ্রুপটা শূন্য হয়ে যাবে, পরে থাকবে মাইনাস আই ওয়ান আর ওয়ান, মাইনাস আই ওয়ান আর ওয়ান ইজ ইকাল টু এই গ্রুপটাকে, এই যে আই ওয়ান আর টু, এটাকে ওই দিকে নিয়ে চলে যাব, তো মাইনাস আই ওয়ান আর টু, এটাকে নিয়ে গিয়ে লিখলাম, মাইনাস মাইনাস কেটে দিলাম, আইজির জায়গায় জিরো বসানোর জন্য এটা জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে, খতম। নেক্সট, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। চলে আসবো এইটাতে, প্রতিমিত অবস্থাতে আইজি শূন্য হয়, এটা শূন্য হবে, এটা শূন্য হবে, এইটা পড়ে থাকবে মাইনাস আই ওয়ান মাইনাস আই থ্রি ছিল, কি বলে আই থ্রি আবার কবে দিয়ে এলো, ভুল হয়েছে, আই ওয়ান আইজি হবে, আই ওয়ান আইজি হবে, এটা আই ওয়ান আইজি হবে, এক্সট্রিমলি সরি দোস্ত, এটা আই ওয়ান আইজি হবে, ঠিক আছে, আই ওয়ান আইজি হবে, আই ওয়ান আইজির সাথে আর থ্রির গুণ, আইজিটা জিরো হবে, আইজিটা জিরো হবে বলেছি, এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, আইজিটাকে জিরো করে দিলে পরে থাকছে মাইনাস আই ওয়ান আর থ্রি, এটা প্লাস এই আইজিটা জিরো হয়ে যাবে, তাহলে পরে থাকবে আই মাইনাস আই ওয়ান আর ফোর, আইজি জিরো হয়ে গেছে, তাই এটা জিরো বসালে জিরো ইন্টু জি গুণ করলে জিরো হয়ে যাবে, সমান সমান জিরো। এবার এই গ্রুপটাকে ওই দিকে নিয়ে গিয়ে লিখবো, তো মাইনাস আই ওয়ান আর থ্রি ইকুয়ালস টু মাইনাস আই ওয়ান ইন্টু আর ফোর, এরকম লিখবো, মাইনাস মাইনাস কেটে দেবো, ইকুয়েশন নাম্বার এটা আসবে 4, 4 নাম্বার সমীকরণ আসবে, ঠিক আছে। এবারে আমি দুটোকে ডিভাইড করে দেবো, 3 আর 4কে ডিভাইড করে দেবো, 3 আর 4কে ডিভাইড করে দেবো, এবারে 3 নাম্বার ভাগ 4 নাম্বার করে দেবো, 3 আর 4 ডিভাইড করে দেবো। 3-এর বাম দিকে আছে আই ওয়ান আর ওয়ান, 3-এর বাম দিকে আছে আই ওয়ান আর ওয়ান, 3-এর বাম দিকে আই ওয়ান আর ওয়ান, ঠিক আছে, আই ওয়ান আর ওয়ান 3-এর বাম দিকে ছিল। 4-এর বাম দিকে, 4-এর বাম দিকে কি আছে, 4-এর বাম দিকে আছে আই ওয়ান আর থ্রি, আই ওয়ান আর থ্রি। 3-এর ডান দিকে কি ছিল, 3 নাম্বার সমীকরণের ডান দিকে এইটা ছিল আই মাইনাস আই ওয়ান আর টু, এটা ডান দিকে ছিল আই মাইনাস আই ওয়ান আর টু, আই মাইনাস আই ওয়ান ইন্টু আর টু। 4 নাম্বারের ডান দিকে, 4 নাম্বারের ডান দিকে কি ছিল, আই মাইনাস আই ওয়ান আর ফোর, আই মাইনাস আই ওয়ান আর ফোর, আই ওয়ান এটা আর এটা কেটে গেল, আর ওয়ান বাই আর থ্রি, আর টু বাই আর ফোর পড়ে থাকছে, আর ওয়ান বাই আর থ্রি সমান সমান আর টু বাই আর ফোর পড়ে থাকছে, আর টুটাকে তলায় নিয়ে নাও, আর থ্রিটাকে উপরে পাঠিয়ে দাও, আর ওয়ান বাই আর টু হবে, আর নিচে থাকা আর থ্রিটাকে উপরে পাঠিয়ে দাও, আর থ্রি বাই আর ফোর হবে, এটা হচ্ছে রেশিও। এটা রেশিও আসছে মানে এইটা বাই এইটার রেশিও যত, আর ওয়ান বাই আর টুর রেশিও যত, আর থ্রি বাই আর ফোরের রেশিও তত, তাই এসছে আর ওয়ান বাই আর টু যত, আর থ্রি বাই আর ফোর তত। তাহলে কি প্রমাণিত হলো, প্রমাণিত এইটা হলো যে এইটার আর এইটার রেজিস্ট্যান্সের রেশিও, এটার আর এটার রেজিস্ট্যান্সের রেশিও সেম হয়ে গেলে মাঝখানের লাইন দিয়ে কারেন্ট যায় না, বা উল্টোভাবেও বলতে পারো যে মাঝখানের লাইন দিয়ে কারেন্ট না গেলে এটার রেশিও, এটার রেশিও সেম হয়। এবার এই হুইটস্টোন ব্রিজের ওপর একটা আমরা সার্কিট দেখব, এই সার্কিটটা হুইটস্টোন ব্রিজের ওপর প্রতিষ্ঠিত, হুইটস্টোন ব্রিজের ওপর এই সার্কিটটা রয়েছে, দেখো ভালো করে হুইটস্টোন ব্রিজের ওপর। কি করে বুঝবো স্যার হুইটস্টোন ব্রিজ, দেখো 4টে পয়েন্ট আছে, জেনারেলি 4টে পয়েন্ট থাকলে হুইটস্টোন ব্রিজের প্রবলেমই হয়, এ বি সি ডি 4টে পয়েন্ট রয়েছে, ডিসি মানে 4টে পয়েন্ট রয়েছে, হুইটস্টোন ব্রিজের মতন করে সাজাচ্ছি, হ্যাঁ, মাঝখানে বি পয়েন্টটাকে লিখছি, মাঝখানে বি পয়েন্টটাকে লিখছি এ বি সি ডি, হ্যাঁ ঠিক আছে, দেখো 4টে পয়েন্ট সাজাচ্ছি, এ ঠিক আছে, এ বি সি
আর এখানে হচ্ছে ডি, এ বি সি ডি যেরকম নর্মাল হয় সেরকম সাজিয়েছি। এ আর বির মাঝে 1 ওহম কানেকশন, এ আর বির মাঝে 1 ওহমের রোধ। তারপরের বার দূর তেরিকি কোথায় চলে এলাম, বি আর সির মাঝে, বি আর সির মাঝে 2 ওহমের কানেকশন, বি আর সির মাঝে 2 ওহমের কানেকশন, সি আর ডির মাঝে 4 ওহমের কানেকশন, সি আর ডির মাঝে 4 ওহমের কানেকশন, ডি আর এর মাঝে 2 ওহমের কানেকশন, ডি আর এর মাঝে ফের 2 ওহমের কানেকশন। লাস্ট কানেকশন বি আর ডির মাঝে 5 ওহমের কানেকশন, বি আর ডির মাঝে 5 ওহমের কানেকশন। রেশিও চেক করে দেখো, 1/2 এর রেশিও করলাম, হাফ এলো। 2 আর 4 এর রেশিও করো, 2/4, কাটাকাটি করো, 1/2 থাকছে, দুটো মিলে যাচ্ছে, হাফ ইকুয়ালস টু হাফ। 1/2 আর 2/4 একই মানে বোঝায়, হাফ ইস টু হাফ। তার মানে মাঝখানে রেজিস্ট্যান্সটা বেকার লাগানো আছে, কোনো কামের না, এই লাইন দিয়ে কারেন্ট যাচ্ছেই না, বেকার লাগানো আছে। তো মনে করতে পারো যে এইখানটাতে যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে এটা নেই, এটা নেই, নেই ধরে নাও, বেকার লাগানো আছে না। সিম্পল এটার সাথে ব্যাটারি কানেকশন করো, গল্প শেষ। ব্যাটারি কানেকশন করো, গল্প শেষ। কত ব্যাটারি আছে দেখো, 4 ভোল্টের ব্যাটারি আছে। 4 ভোল্টের ব্যাটারি লেখো এখানে 4 ভোল্ট। 4 ভোল্ট লিখবার পর কি করতে হবে দেখো, এই 1 আর 2 সিরিজে আছে, তাহলে 3 ওহম হয়ে যাবে। এই দুটো মিলে কত হয়ে যাবে, এই দুটো মিলে হয়ে যাবে 3 ওহম। এই 2 আর 4 সিরিজে আছে, হ্যাঁ স্যার সিরিজে আছে, এই দুটো মিলে হয়ে যাবে 6 ওহম। এবার দেখো 3 ওহম আর 6 ওহম প্যারালালি কানেক্টেড, 3 ওহম আর 6 ওহম প্যারালালি কানেক্টেড। প্যারালালি কানেক্টেড থাকলে তোমার তুল্য রোধের মান বেরোয় দুটো রোধের গুণ বাই দুটো রোধের যোগ। তো দুটো রোধের গুণ করছি 3 × 6 আর দুটো রোধের যোগ করছি 3 + 6, তাহলে 18/9 দাঁড়াবে। 18/9 দাঁড়াবে মানে অ্যান্সার আসবে 2 ওহম অ্যান্সার আসবে। মানে পুরো সার্কিটের যে সলিউশন করে রোধ দাঁড়ালো 2 ওহম। তো সার্কিটটাকে সলিউশন করে রোধ দাঁড়াচ্ছে, রোধ কত দাঁড়াচ্ছে, এখানে 4 ভোল্টের ব্যাটারি লাগানো রয়েছে, খেয়াল করতে ভুলে যেও না, 2 ওহম রয়েছে। কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, কোশ্চেনে জিজ্ঞাসা করেছে ব্যাটারি দ্বারা প্রেরিত প্রবাহ মাত্রার মান, কত কারেন্ট ছাড়ছে ব্যাটারিটা, ব্যাটারিটা কত কারেন্ট ছাড়ছে। ভোল্টেজ ইজ ইকাল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ভোল্টেজ 4, কারেন্ট জানি না, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স 2 আর 4 কাটাও 2, আই এর মান কত, আই এর মান 2, কারেন্ট 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ছাড়ছে ব্যাটারি। ঠিক আছে, খতম। এ ব্যাটারি 2 অ্যাম্পিয়ারের কারেন্ট ছাড়ছে, তাহলে হুইটস্টোন ব্রিজের প্রবলেমও আমাদের হয়ে গেল। ওকে ওকে স্যার, নেক্সট। তো এখন আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ শিখে নিয়েছি, এবার শিখবো মিটার ব্রিজ। তো দেখো মিটার ব্রিজের ক্ষেত্রে এইরকম টাইপের একটা বেসিক স্ট্রাকচার হয়, তোমাদের বইতে দেখবে একটু জটিল করে আঁকা আছে, এটা মেনলি বেসিক স্ট্রাকচার, এটাই বেসিক স্ট্রাকচার। যেটা এটাই কি করা থাকে দেখো, এখানে একটা দণ্ড থাকে, মানে এখানে একটা প্লেট মতো থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, 3টে। তো এখান থেকে একটা রেজিস্ট্যান্স এসে এই প্লেটের সাথে কানেক্টেড থাকে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স বক্স যেটার মান আমি জানি না, ঠিক আছে, এখানটার এইটাকে আমরা কি বলে থাকি, রেজিস্ট্যান্স বক্স, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স বক্স, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স বক্স, এইটার মান আমি জানি না। এটা এখানে কানেকশন থাকে এবং তারপর এই পুরো তারটাকে এসে আমরা একটা কি করি, ব্যাটারির সাথে কানেক্ট করি, ভি ভোল্টেজের সাথে কানেক্ট করি, পুরোটাকে একটা ব্যাটারি ভি ভোল্টেজের সাথে কানেক্ট করি। এবারে ঘটনাটা হলো যে এই পয়েন্ট আর এই পয়েন্টকে, এই পয়েন্ট এবং এই পয়েন্টকে, এই দুটো পয়েন্টের মাঝখানে একটা তার দ্বারা কানেকশন করা থাকে, একটা তার দিয়ে যুক্ত করা থাকে। সেই তারটা হচ্ছে সবুজ কালারের যে তারটা গেছি এটা। এই পুরো তারটার যে লেন্থ হয় সেটা হচ্ছে স্কেলটার লেন্থের সমান হয়।
পুরো তারটার যা লেন্থ হয় এই নিচে যে স্কেলটা এঁকেছি তার লেন্থের সমান হয়। স্কেলটা হচ্ছে 100 সেন্টিমিটারের স্কেল, 100 সেন্টিমিটার বা যেটাকে আমরা এক কথা বলে থাকি 1 মিটার, 1 মিটারের স্কেল। যেহেতু এটা 1 মিটারের স্কেল বা এই তারটা 1 মিটারের, তাই জন্যই এই পুরো সিরিজ মানে সার্কিটটার নাম হচ্ছে মিটার ব্রিজ। এটার নাম হচ্ছে কি মিটার ব্রিজ নাম করা হয় এটাকে, এই কারণে এটার নাম হয় মিটার ব্রিজ। আচ্ছা, এবারে দেখো স্যার যদি এটা মিটার ব্রিজ হয় তাহলে আমরা কি করব, ভালো করে ব্যাপারটা বলছি, একটু মন দিয়ে শুনবে, ঠান্ডা মাথায় ব্যাপারগুলোকে বুঝবে। দেখো মন দিয়ে শুনবে, হ্যাঁ বাবু। প্রথম পয়েন্ট, এই তারটার প্রতি 1 মিটারের রোধ ধরে নিলাম স্মল আর, প্রতি 1 মিটারের রোধ, তাহলে 1 মিটার এ রোধ কত? 1 মিটারের রোধ হচ্ছে কত? 1 মিটারের রোধ কত? স্মল আর। আমরা এই যে মিটার ব্রিজের কনসেপ্ট শিখবো, মাথায় রাখবে প্রতি 1 মিটার না, প্রতি 1 একক দৈর্ঘ্যে, 1 একক দৈর্ঘ্যে বা 1 সেন্টিমিটারে, 1 সেন্টিমিটারে রোধ লিখতে পারো। 1 সেন্টিমিটারের রোধ কত? আর। প্রতি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে রোধ কত? স্মল আর ধরা হয়েছে। জেনে রাখবে যে এই কনসেপ্টটা চলে হুইটস্টোন ব্রিজের ওপর, মানে এই জায়গার রোধ এইটুকু অংশের রোধের রেশিও, এই জায়গার রোধ আর এইটুকু অংশের রোধের রেশিও সবসময় সেম হবে, এটা মাথায় রেখে চলো। এবারে আমি ধরলাম যে আমি এইখানটাতে যে গ্যালভানোমিটারটাকে কানেকশন করেছি, সেই গ্যালভানোমিটারটা আর একটা তার আমি কি করেছি, এইখানে থাকা এই যে সবুজ কালারের যে তারটা তার উপর বসিয়ে রেখেছি। এবার যদি দেখা যায় এরম একটা সিচুয়েশন তৈরি হলো যে এই গ্যালভানোমিটারের তারটা সেই সবুজ তারটার উপর বসে আছে, এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে এই তারটাকে আমি এদিকে সরালাম, দেখলাম না গ্যালভানোমিটারে কাঁটা কাঁপছে, তার মানে কি এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। আমি গ্যালভানোমিটারের এই তারটাকে এদিকে সরালাম, দেখলাম না তাও গ্যালভানোমিটারের কাঁটা কাঁপছে, মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তো আমি না এদিকে সরাতে পারছি না আমি এদিকে সরাতে পারছি, যেদিকেই দেখছি যে আমি দেখছি কাঁটাটা কাঁপছে। তো আমি একবার এদিকে সরাচ্ছি, একবার আমি এদিকে সরাচ্ছি, আবার এদিকে সরাচ্ছি, আবার এদিকে সরাচ্ছি, করতে 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 এরকম একটা জায়গায় না ফিক্স করে দিয়েছি। এমন একটা জায়গাতে এখন আমি ফিক্স করলাম, যার পর আমি দেখলাম যে এইখানে থাকা কাঁটাটা একদম এরকম স্টিল দাঁড়িয়ে আছে। এই গ্যালভানোমিটার তারটাকে এই তারটাকে নিয়ে এদিক ওদিক এদিক ওদিক, এটাকে জকি নামে ডাকা হয়, যে নাম দিয়েছে এই কারণে জকি, ঠিক আছে। এদিক ওদিক সরাতে সরাতে এমন একটা জায়গা ফিক্স করলাম যে কাঁটাটা এবার স্টিল দাঁড়িয়ে গেছে। এমন একটা জায়গা ফিক্স করলাম যে কাঁটাটা এখানে স্টিল দাঁড়িয়ে গেছে। সেই পয়েন্টটা, যে পয়েন্টে ফিক্স করেছি সেই জায়গাটা মনে করলাম এই কাঁটাটা স্থির দাঁড়িয়ে গেছে, মানে এটা স্থির তখনই দাঁড়াতে পারে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। এবার এই কারেন্টটা কখন যায় না? তখনই যায় না, হুইটস্টোন ব্রিজে আমরা পড়েছি, যখন এই জায়গার রেজিস্ট্যান্স আর এই জায়গার রেজিস্ট্যান্সের রেশিও যত, এই পাশের রেজিস্ট্যান্স আর এই পাশের রেজিস্ট্যান্সের রেশিও তত, যখন এরকম হবে তখনই এইটার মধ্যে দিয়ে আর কারেন্ট যাবে না, মানে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। তাই আমি এই জায়গাতে ফিক্স করার পর আমি দেখতে পাচ্ছি এই তারের মধ্যে দিয়ে যে আইজি সেটার মান 0, কারেন্ট আর এর মধ্যে দিয়ে যাচ্ছে না। যাচ্ছে না মানে এই জায়গাটা যেখানটাতে বসানো রয়েছে নিশ্চয়ই এইখানকার রেশিও আর এইখানকার রেশিও করে যত আসবে, এখানকার রেশিও আর এখানকার রেশিও করে তত আসবে। এবার আমাদেরকে বুঝতে হবে এই জকিটাকে আমি কোন পয়েন্টে প্লেস করেছি, কত দূরে প্লেস করেছি। আমি প্লেস করেছি এল দূরত্বে প্লেস করেছি, মনে করে নাও। তো টোটাল তারটার লেন্থ 100 সেন্টিমিটার, তার মধ্যে এইটুকু ডিস্টেন্স এল, তাহলে বাকি যে ডিস্টেন্সটা হবে, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে বাকি যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে 100 মাইনাস এল হবে, 100 মাইনাস এল। এটুকু এল হলে বাকিটা হবে 100 মাইনাস এল, এটা হবে। আচ্ছা, এবারে দেখো আমি এখানে লিখেছি 1 সেন্টিমিটারের রোধ হচ্ছে স্মল আর, তাহলে এই এল সেন্টিমিটারের রোধ কত? এল সেন্টিমিটার এর রোধ কত হবে বলো? এলটা গিয়ে আর এর সাথে গুণ, মানে হবে এল আর, এটা ঠিক আছে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো, এল আর। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো 100 মাইনাস এল সেন্টিমিটারের রোধ কত হবে? 100 মাইনাস এল সেন্টিমিটারের রোধ কত হবে? 100 মাইনাস এল সেন্টিমিটার রোধ হবে, এই 100 মাইনাস এলটা গিয়ে আর এর সাথে গুণ হবে, তো 100 মাইনাস এল এতর সাথে আর এর গুণ। তো এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না মানে
এইখানকার রেজিস্ট্যান্স আর এই এল এর যে রেজিস্ট্যান্স, এল দৈর্ঘ্যের জন্য যে রেজিস্ট্যান্স, এটা কত হয়? এল আর, নিশ্চয়ই একই, তাই জন্যই এটার মধ্যে কারেন্ট যাচ্ছে না। তো এইটা আর এই রেজিস্ট্যান্সের রেশিও, এল দৈর্ঘ্যের জন্য কত রেজিস্ট্যান্স হয়? এল দৈর্ঘ্যের জন্য রেজিস্ট্যান্স হয় এল আর। তো আর আর এল আর, আর আর এল আর এটার যা রেশিও হবে সেটা সমান হবে এখানকার রেজিস্ট্যান্স এস আর এই 100 মাইনাস এল এর জন্য যে রেজিস্ট্যান্স, 100 মাইনাস এল এর জন্য রেজিস্ট্যান্স হয় 100 মাইনাস এল ইন্টু আর। তাহলে এস আর এই 100 মাইনাস এল আর, এস আর 100 মাইনাস এল এর জন্য রেজিস্ট্যান্স হয় 100 মাইনাস এল ইন্টু আর, 100 মাইনাস এল ইন্টু আর। এবার বোথ সাইড দিয়ে আর আর কেটে দিলে আর বাই এল সমান সমান এস বাই 100 মাইনাস এল পড়ে থাকে, এটা পড়ে থাকে। জেনারেলি এখানে থাকা যে এসটা সেটাই হবে তোমাদের আননোন রেজিস্ট্যান্স, এখানে থাকা যে এসটা সেটাই হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, এটার মানই বার করতে হবে। তো এই পয়েন্ট, যে পয়েন্টে ঠেকানোর জন্য এখান থেকে কোনো কারেন্ট যায় না, সেই পয়েন্টটাকে বলা হয় নিষ্পন্দ বিন্দু। এই পয়েন্টটাতে ঠেকানোর জন্য কারেন্ট যাচ্ছে না, তাহলে এই পয়েন্টটাকে কি নামে ডাকা হবে? নিষ্পন্দ বিন্দু, নিষ্পন্দ বিন্দু বলে ডাকা হবে এই পয়েন্টটাকে। যে পয়েন্টে ঠেকানোর জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট যায় না তাকে নিষ্পন্দ বিন্দু বলে। এবারে স্যার তাহলে এইটা হচ্ছে রেশিও হবে আর বাই এল, আর বাই এল সমান সমান এস বাই 100 মাইনাস এল, এস বাই 100 মাইনাস এল। এই ভ্যালুটা মাথায় রেখে চলো। তো অঙ্ক করবার সময় সবসময় জানবে তোমাকে মেনলি এই এস এর ভ্যালুটা, এই অজ্ঞাত রোধ হবে এই এসটা, এটার মানই বার করতে দেবে, তো আমরা বার করতে পারবো। তো মিটার ব্রিজ দিয়ে জেনারেলি কি করা হয়? অজ্ঞাত রোধ নির্ণয় করা হয়, যে রোধটা আমি জানি না, অজ্ঞাত রোধ নির্ণয় করা হয়, অজ্ঞাত রোধ নির্ণয়। যে রোধটা আমি জানি না সেই রোধটাকে আমরা বার করার চেষ্টা করে থাকি মিটার ব্রিজের সাহায্যে। হুইটস্টোন ব্রিজের কনসেপ্টের উপর বেস করে তৈরি, এটা বাই এটা রেশিও, এটা বাই এটা রেশিও, এই। তো এই হচ্ছে মিটার ব্রিজের কনসেপ্ট। মিটার ব্রিজের ক্ষেত্রে এই জকিটাকে তোমাকে পরীক্ষার ল্যাবে যখন করতে দেবে খুব আস্তে আস্তে স্লোলি প্লেস করবে, খুব স্লোলি প্লেস করবে, যাতে করে এই মিটার ব্রিজের এই তারটার মুখটা না ছুরির মতন ধারালো হয়, যাতে এই তার এইখানে থাকা যে তারটার তুমি রোধ মাপতে চাইছো, যে তারটাকে তুমি আননোন রেজিস্ট্যান্স মাপতে চাইছো, তার যাতে তোমার হচ্ছে তারটার যাতে ছিঁড়ে ফিরে না যায় সেই জন্য, বা তারটা যাতে ক্ষয়ে না যায় তার জন্য। এবারে একটা অঙ্ক করছি, দেখো অঙ্কটা আমি তোমাদের জন্য করব, সেই অঙ্কটা একটুখানি লক্ষ্য করে দেখো এই কনসেপ্টের উপর বেস করে। এ দেখো এইখানের অঙ্কটা দেখো কি বলছে, কোশ্চেনটা পড়ো। এটা সংসদ নমুনা প্রশ্ন, রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া। বলছে একটি মিটার ব্রিজের প্রতিমিত বিন্দু তারের এক প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে পাওয়া যায়, ঠিক আছে? সেই প্রান্তে সংযুক্ত রোধ যদি 15 ওহম হয়, তাহলে অপর প্রান্তের রোধ কত হবে? এটা তার মানে মনে করো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে 15 ওহমের। তো গ্যালভানোমিটারের যে তারটা সেটা কোন জায়গাতে প্রতিমিত বিন্দু দিচ্ছে? এই পুরো এটার মধ্যে কোন জায়গাতে প্রতিমিত বিন্দু দিচ্ছে? মিটার ব্রিজের প্রতিমিত বিন্দু তারের এক প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে পাওয়া যায়, 40 সেন্টিমিটার দূরে প্রতিবিন্দু দিচ্ছে। কোন জায়গাতে প্রতিমিত বিন্দু দিচ্ছে? 40 সেন্টিমিটার দূরত্বে। টোটাল তারটার লেন্থ 100 সেন্টিমিটার, তার মধ্যে এটা 40 হয়ে গেছে, তাহলে অটোমেটিক্যালি এই যে বাকি যে তারটা, এই তারটা অটোমেটিক্যালি 60 সেন্টিমিটার হতেই হবে, কারণ দুটো মিলে 100 সেন্টিমিটার, টোটালটা 100, তার মধ্যে এটা 40 হয়ে গেছে, তাহলে বাকিটা 60 সেন্টিমিটার। তাহলে যে জায়গাটা 40 সেন্টিমিটারে পাওয়া যাচ্ছে সেই জায়গার রোধ 15 ওহম। দেখো 40 সেন্টিমিটার যেখানে পাওয়া যায় সেই প্রান্তের সাথে 15 ওহমের রোধ যুক্ত, 40 সেন্টিমিটারের সাথে 15 ওহমের রোধ যুক্ত। তাহলে বলছে অপর প্রান্তের রোধ কত? অপর প্রান্তের রোধ কত মানে এই জায়গার রেজিস্ট্যান্সটা কত সেটা জিজ্ঞাসা করা হয়েছে, ধরে নিলাম এস। এইভাবে শর্টে ছবি আঁকবে পরীক্ষার সময়, অঙ্ক করবার সময় এইভাবে শর্টে ছবিটা এঁকে দেবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তাহলে 15/40, দেখো আমাদের কাছে শুধু লেন্থটাই পড়ে থাকে এখানে, দেখো খেয়াল করে দেখো আমরা যে কি বলে মিটার ব্রিজের যে কোশ্চেন করলাম, দেখো রেজিস্ট্যান্সের সাথে শুধুমাত্র লেন্থই পড়ে থাকে, এস এর সাথেও দেখো শুধু লেন্থটাই পড়ে থাকে, রেজিস্ট্যান্সগুলো কেটে যায়, এই যে আর 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 কেটে গেছে না, কেটে যায়। তাহলে শুধু জাস্ট নর্মাল রেশিও করে দিলেই আমাদের অঙ্ক এসে যাবে, নর্মাল রেশিও করে দিলেই আমাদের অঙ্ক এসে যাবে। তাই 15/40
15/40 এটা সমান সমান s/60, s/60। তাহলে 0 0 কেটে যাবে, 6 দিয়ে গুণ করে দেবো, 6 দিয়ে গুণ করে দেবো, 6 15 90/4 এটা সমান সমান s। 6 দিয়ে 15 সাথে গুণ করে দেবো, 6 15 90, নিচে 4 আছে 4, 90কে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে অজ্ঞাত রোধের মান। আমি ভাগ করে তোমাদেরকে জানাচ্ছি কত হচ্ছে। তাহলে 90/4, হ্যাঁ 90/4, 22.5 আসছে, এটাই অ্যান্সার আসবে। আমি এস এর মান হচ্ছে 22.5 আসবে, তুমি ভাগ করে দেখো তাই আসবে, 90/4 করে দেখো 22.5 আসবে। এটা হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন ছিল তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার মধ্যে তুমি কোশ্চেনটা পাবে। এই টাইপের প্রশ্ন নিউমেরিক্যাল এখান থেকে পড়ে। আর একটা কোশ্চেন আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা দেখো এই কোশ্চেনটা দেখো, এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই কোশ্চেনটা একবার নিটেও পড়েছিল, এই কোশ্চেনটা নিটে পড়া কোশ্চেন, সিবিএসসি বোর্ডেও পড়েছিল এবং রায় মার্টিনেতেও রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কি বলছে, বলছে একটি মিটার ব্রিজের পরীক্ষায় ফাঁকা অংশের একটিতে 2 ওহম এবং অন্যটিতে x গ্রেটার দ্যান 2 ওহম মানের একটি অজ্ঞাত রোধ রাখা হলো। মানে এই আর এর জায়গাটাতে অ্যাকচুয়ালি কত ওহম কানেকশন করা আছে জানো? এই জায়গাতে অ্যাকচুয়ালি রেখেছে হচ্ছে 2 ওহম আর এই জায়গাতে রেখেছে x ওহম। ভালো কথা। আচ্ছা এবার বলছে হলে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত এ প্রান্ত থেকে, এই যে ব্যাটারির পজিটিভ মেরু, এই পজিটিভ মেরুর সাথে এ প্রান্ত যুক্ত এল সেন্টিমিটার দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। দেখো এখান থেকে এল সেন্টিমিটার দূরে, এখান থেকে এল সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে। আচ্ছা নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে মানে তাহলে আমি আগের বারের মতন রেশিও করব 2/l। ভাই এটুকু এল হলে বাকি যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে 100 - l হবে বাকিটা। তাহলে নর্মাল রেশিও করো, 2/l রেশিও করে দাও না, 2/l ইকুয়ালস টু x/100 - l, x/100 - l, x/100 - l, এটা একটা রেশিও হলো। এটা গেল 1 নাম্বার সমীকরণ। পরের বারে কি করা হবে? পরের বারে বলছে আর এবং এক্স এর স্থান বিনিময় করলে, আর এক্স এর স্থান বিনিময় করে দেবো। আর এক্স এর স্থান বিনিময় করবো মানে পরের বারের পিকচার এরকম দেখাবে দেখতে। এইখানটাতে থাকবে হচ্ছে এক্স, এইরকম একটা জায়গাতে থাকবে হচ্ছে আর, এই হয়ে যাবে ব্যাপার, এই হয়ে যাবে ব্যাপার। এবারে এই হচ্ছে আমাদের তারটা, আর গ্যালভানোমিটারের তার কোথায় কানেকশন করা থাকবে দেখো। যদি স্থান বিনিময় করে নিই, এই এক্স এর জায়গায় আর কে আনবো, আর এর জায়গায় এক্স কে নিয়ে যাবো। এরকম যদি স্থান বিনিময় করে নিই, বলছে বিনিময় করলে নিষ্পন্দ বিন্দু এ থেকে আরো 20 সেন্টিমিটার দূরত্বে সরে যায়। এল তো হবেই, আরো 20 সেন্টিমিটার দূরত্বে বেড়ে যাবে। এ থেকে আরো 20 সেন্টিমিটার দূরে সরে যায়, এ থেকে আরো 20 সেন্টিমিটার দূরে সরে যায়, এল প্লাস 20 এটা হয়ে যাবে। তাহলে এবারে এইরকম একটা জায়গাতে ধরো নিষ্পন্দ বিন্দু পেলাম এবং এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল প্লাস 20, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল প্লাস 20। তাহলে বাকি ডিস্টেন্স কত হবে? 100 থেকে, টোটাল সেন্টিমিটার 100 সেন্টিমিটার, তো 100 থেকে এই রাশিটা বাদ যাবে। তো এই বাকি যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে 100 থেকে বিয়োগ যাবে এল প্লাস 20। হ্যাঁ স্যার, এল প্লাস 20 বাদ যাবে, এইটুকু ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স তাই হবে। 100 থেকে এল প্লাস 20 বাদ যাবে, ঠিক আছে, 100 থেকে এল প্লাস 20 বাদ যাবে, ঠিক আছে, এইটুকু, এইটুকু হচ্ছে 100 থেকে এল প্লাস 20 বাদ যাবে, এইটুকু এল প্লাস 20। টোটালটা 100 সেন্টিমিটার, তার মধ্যে থেকে এল প্লাস 20 বাদ দাও। টোটালটা 100 সেন্টিমিটার, তার মধ্যে থেকে এল প্লাস 20 বাদ দাও। 100 থেকে এল প্লাস 20 বাদ দাও, 100 থেকে এল প্লাস 20 বাদ দাও। যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এইটুকু জায়গা 100 থেকে বিয়োগ এল প্লাস 20, ব্যাস। এবার রেশিও করো, x/l প্লাস 20, x/l প্লাস 20 ইজিক্যাল টু আর এর মানটা 2 ওহম বলা ছিল, 2/এইটা 2/100 মাইনাস এল প্লাস 20 এটা। ওকে স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না, অঙ্ক হয়ে যাবে, চাপ নিও না, ঠিক আছে, ম্যায় হু না, তো ডোন্ট টেক চাপ। সোমনাথ স্যার ইজ হিয়ার, সোমনাথ স্যার সবার বাপ, ঠিক আছে, ওকে, আমি সবার বাপ, ঠিক আছে, চাপ নিয়ে লাভ নেই। ক্রস গুণ করে দিই একটুখানি, এটার সাথে এটার গুণ করো, এটার সাথে এটার গুণ করো, 2
2 ইন্টু 100 মাইনাস এল ইকুয়ালস টু এলটাকে এক্স এর সাথে গুণ করো, এল ইন্টু এক্স, 1 নাম্বার সমীকরণ। এটার ক্ষেত্রেও তাই করো, এটার থেকে এটার গুণ করো। তুমি এমনিতে বিয়োগ করে দেখো, 100 থেকে যদি 20 বাদ যায় 80 হবে, আর মাইনাস এল হবে। এক্স এর সাথে গুণ হবে 80 মাইনাস এল, এক্স ইন্টু এইটার মধ্যে বিয়োগ করে দেখো 80 মাইনাস এল পাবে, কনফার্ম পাবে। 100 থেকে 20 বিয়োগ যাবে তো 80 হবে, আর মাইনাস এল করলে মাইনাস এল হবে। ইকুয়ালস টু হবে 2 এর সাথে এটার গুণ, 2 ইন্টু এল প্লাস 20। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, একটুখানি ঘুরিয়ে লিখলে ভালো হয়। আমাদের এই সমীকরণটাতে এদিকে এল এক্স লেখা হয়েছে, তো ঘুরিয়ে লিখছি এটাকে ঘুরিয়ে লিখছি। আমরা এক্সগুলোকে একই দিকে রাখতে চাইছি, এটাকে ঘুরিয়ে লিখছি। এল এক্স সমান সমান 2 ইন্টু 100 মাইনাস এল, এই এটা হচ্ছে 1 নম্বর। ধরো এবার এটাকে ঘুরিয়ে লিখলাম, এল এক্সটাকে বাম দিকে লিখলাম, এটাকে বাম দিকে লিখলাম, এক্সটাকে বাঁ দিকে রাখতে চাইছি, এখানেও এক্সটাকে বাঁ দিকে রেখেছি। এবার কি করব, দুটোকে ভাগ করে দেবো। তাহলে 1 নাম্বার ভাগ 2 নাম্বার করছি। 1 নাম্বারের বাঁ দিকে এল এক্স আছে, এল এক্স লিখলাম। 2 নাম্বারের বাঁ দিকে এটা আছে, এক্স ইন্টু 80 মাইনাস এল। 1 নাম্বারের ডান দিকে এটা আছে, 2 ইন্টু 100 মাইনাস এল। আর 2 নাম্বারের ডান দিকে আছে 2 ইন্টু এল প্লাস 20, 2 ইন্টু এল প্লাস 20। এটা কাটাকাটি হবে, এক্স এক্স কেটে যাবে, 2 2 কেটে যাবে, ক্রস গুণ করো। আর কি করবে ভাই, এল এর সাথে এল এর গুণ করো, এল স্কোয়ার। এল এর সাথে 20 গুণ করো, 20 এল ইকুয়ালস টু 80-র সাথে 100 গুণ করো, 80-র পাশে দুটো 0 বসিয়ে দাও। 80-র সাথে এল এর গুণ করো, মাইনাস 80 এল হয়ে গেল। মাইনাস এল এর সাথে 100 এর গুণ করো, মাইনাস 100 এল। মাইনাস এলকে এই মাইনাস এল দিয়ে গুণ করো তো প্লাস এল স্কোয়ার হবে। সব কিছুকে সমীকরণের ডান দিকে টেনে নাও, সব কিছুকে ডান দিকে টেনে নাও। কত হবে, এল স্কোয়ার প্লাস 20 এল, প্লাস 20 এল, তারপরে মাইনাস 80 এল এদিকে টেনে নেবো, প্লাস 80 এল হয়ে যাবে, প্লাস 80 এল। তারপরে মাইনাস 100 এলকে টেনে নেবো, 100 এল মাইনাস এল স্কোয়ার, প্লাস 100 এল মাইনাস এল স্কোয়ার। এটা সমান সমান প্লাস 100 এল মাইনাস এল স্কোয়ার সমান সমান 8000, সমান সমান 8000। মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে যাবে, এই দুটো মিলে হবে প্লাস 100 এল, আর এই দুটো মিলে হবে আরো 100 এল। 100 এল আর এই দুটো মিলে 200 এল হবে টোটাল, 200 এল। এটা সমান সমান 8000। 0 0 0 0 কেটে যাবে, 2 আর 80 কেটে গেলে 40 থাকবে। এল এর মান আসছে 40, এল এর মান আসছে 40, এল এর মান 40 এসে গেছে। কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে, কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে এক্স এর মান নির্ণয় করো। যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, এল এর মান 40, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, এটাতে বসালে সুবিধা হবে। হ্যাঁ নাকি, হ্যাঁ এটাতে বসিয়ে দিই, 1 নম্বরে বসিয়ে দিই। তাহলে 1 নম্বর সমীকরণ আছে এল এক্স ইকুয়াল টু 2 ইন্টু 100 মাইনাস এল আছে, 100 মাইনাস এল আছে। এল এর মান আমাদের 40 বেরিয়েছে, বসিয়ে দাও এর মধ্যে। এখানে 40 বসাচ্ছি এল এর জায়গায়, ইন্টু এক্স 2 ইন্টু 100, আর এল এর জায়গায় 40 বসাচ্ছি এই। তাহলে 40 ইন্টু এক্স ইজিক্যাল টু 2 ইন্টু 100 আর 40 বাদ গেলে 60, 0 0 কেটে যাবে। হ্যাঁ 4x ইকুয়ালস টু থাকবে 6 দুগুণে 12, তো 4 আর 12 কেটে যাবে, 3 থাকবে। এক্স এর মান কত হবে, 3। এক্স এর মান কত আসবে, 3 আসবে। 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেনের মধ্যে স্টার্টিংয়ে দেখো বলা ছিল একটা কথা, যে যেটা এক্স হবে সেটা 2 এর থেকে বড় হবে। খেয়াল করো, যেটা এক্স হবে সেটা 2 এর থেকে বড় হবে। তো আমি দেখলাম তাই এসছে, 2 এর থেকে বড়ই এসছে, 3 এসছে এটা। তাহলে এইভাবে এই প্রশ্নগুলোকে সমাধান করতে হয়। এই টাইপের প্রশ্ন নিটে 2বার টাইপ 3বার টাইপের পড়েছে। তো এই হচ্ছে মিটার ব্রিজের প্রবলেম সলিউশন করবার টেকনিক। ওকে, আচ্ছা।
কারশফের সূত্র, ঠিক আছে, এই চ্যাপ্টারটার মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট পার্ট হয় এই ওয়ান শটের মধ্যে আমরা সেটা কভার করে দিয়েছি। এরপরে তোমাদের একটা ছোট টপিক যেটা আমি এইটার মধ্যে করাইনি, সেটা হচ্ছে পোটেনশিওমিটার। সেটাকে আমরা করাবো হচ্ছে এর পরের চ্যাপ্টার, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি এবং পাওয়ার, অর্থাৎ তড়িৎ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের মধ্যে পোটেনশিওমিটারটাকে পড়ানো হবে। এই কারণে পড়ানো হবে কারণ এই চ্যাপ্টারটা এমনি ছোট, ওখানে বেশি কিছু পড়ানোর নেই, তো এইখানের যে পার্টটা ওটা ওর মধ্যে অ্যাড করা হবে। তো এটা মাথায় রেখে চলো। তো ইলেকট্রিক্যাল এনার্জি আর পাওয়ার আমরা ওই টপিকের মধ্যে আমরা পড়াবো, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা। আজকের মতন ক্লাস এখানেই শেষ হলো। কারশফের সূত্র চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি আর পাওয়ারের ওপর ক্লাস আসবে। দেখতেই পাচ্ছ প্রতিদিন একটা করে কিন্তু তোমাদের জন্য ওয়ান শট এসেই যাচ্ছে। টাটা সবাইকে।